ক্লাসের ওকে, ধরে নিচ্ছি গত ক্লাসের টপিক নিয়ে কারো কোনো সমস্যা নেই। আমরা আজকে ক্লাসের টপিকে আগাই। একটু রিক্যাপ করি, গত ক্লাসে আসলে আমরা যেটা দেখছি সেটা নিয়ে একটু রিক্যাপ করি। এবং আমি আপনাদেরকে আহ, প্রত্যেকটা টপিক শেষ করার পরে ওই টপিক রিলেটেড মার্কেট প্লেসের ক্লায়েন্টদের কাছ থেকে পাওয়া যে রিসোর্স গুলো আছে বা যে টুলস গুলো আছে এই সবগুলো একটা রিসোর্স ফোল্ডারে আমি দিয়ে দিব। আপনাদের দায়িত্ব যেটা হবে ওই রিসোর্স ফোল্ডারটাকে সযত্নে স্টোর করা, বা ওটাকে আসলে পরবর্তীতে গ্রুপে খুঁজে লাভ নেই। আমি সবসময় আপনাদের ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ যেটা আছে, বিশেষ করে ফেসবুক গ্রুপে সবাই প্রায়োরিটি দিবেন। ফেসবুক গ্রুপে ডক ফাইলটা আপলোড করা থাকবে এবং যত ধরনের রিসোর্স আছে ফেসবুক গ্রুপে আপলোড করা থাকবে। যখন যেটা আপলোড হবে সেটা আপনারা আগে থেকেই ওটাকে স্টোর করে ফেলবেন। ওকে, আমরা কথা বলছিলাম ডিরেক্টরি সাইটগুলো নিয়ে, এবং ডিরেক্টরি সাইটগুলোতে ডাটা কিভাবে পাওয়া যাবে সেই জিনিসগুলো নিয়ে আমরা গত ক্লাসে দেখছিলাম। যেমন লিড জেনারেশন যখন আমরা শুরু করি তখন লিড জেনারেশনের ভিতরে দুইটা সেক্টর থাকে, যেটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলে আসছি। একটা হচ্ছে বি টু বি লিড জেনারেশন বা বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, একটা হচ্ছে বি টু সি লিড জেনারেশন, বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমার লিড জেনারেশন, যার মধ্যে আমরা এখন শিখছি বি টু বি মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। বিজনেস টু বিজনেস লিড জেনারেশনের ভিতরে আবার দুইটা পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন কালেক্ট করা, যেটা আমরা দেখে আসছি যে প্রথম অংশ হচ্ছে কোম্পানির ইনফরমেশন কালেক্ট করা, এবং দ্বিতীয় অংশ হচ্ছে, প্রথমটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন কালেক্ট করা এবং দ্বিতীয়টা হচ্ছে এমপ্লয়ের ইনফরমেশন কালেক্ট করা। তো আমরা প্রথমটা দিয়ে স্টার্ট করছিলাম যে কিভাবে আমরা কোম্পানির ইনফরমেশন কালেক্ট করতে পারি। সো কোম্পানির ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে আমাদের কিছু কোম্পানি রিলেটেড কিছু বেসিক ধারণা থাকতে হবে আমাদের। যদি আমরা কিছু বেসিক ধারণা না রাখি কোম্পানি নিয়ে, সেই ক্ষেত্রে আমাদের দ্বারা কিন্তু কোম্পানি ডিটেলস, বিশেষ করে ইউএস ইউকে এর বা পশ্চিমা কন্টিনেন্টের যেই কোম্পানিগুলো কাজ আমরা করে থাকি, এগুলো নিয়ে যদি আমরা একটু ডিটেলস না জানি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে গেলে অনেক প্রবলেম বা অনেক বেরিয়ার আমরা ফেস করব। লাইক ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিচ্ছে, আমরা সেটা বুঝতেই পারবো না, বা রিকোয়ারমেন্ট নিয়ে আমরা কাজই করতে পারবো না। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের আসলে কি কি ডাটা লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি ডাটা পাবো, বা কি কি ম্যাক্সিমাম কি কি ডাটা ক্লায়েন্ট আমাদেরকে কালেক্ট করতে বলতে পারে কোম্পানি ডিটেলস এর ভিতরে, সেগুলো এখানে আমরা দেখে আসছি। এবং এইগুলোর ভিতরে কোন জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, মানে কোনগুলোতে আমাদেরকে একটু ফোকাস করতে হবে। যেমন ধরেন অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে ইউএস এর অ্যাড্রেসগুলো আমরা অ্যাজ অলওয়েজ আমরা এইভাবে ভাগ করে আমাদেরকে শিটে প্লেস করতে হয়, যেমন স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট এবং জিপ কোড। এটা আপনাদের জানতেই হবে। ক্লায়েন্ট যদি আপনাকে সিএ লিখে দেয়, দ্যাটস মিন আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট আপনাকে ক্যালিফোর্নিয়া ডাটা কালেক্ট করতে বলছে। আপনি যদি আবার কোয়েশ্চেন করেন সিএটা কি, ক্লায়েন্ট তখন বুঝে যাবে যে আসলে এরা এই বেসিক নলেজ গুলো এদের ভিতরে নেই, যে আসলে সিএটা যে ক্যালিফোর্নিয়া এটা জানে না, তাকে দিয়ে আমি ক্যালিফোর্নিয়া ডাটা কিভাবে কালেক্ট করাবো। অনেক সময় ক্লায়েন্টের একটা নেগেটিভ একটা ইমপ্রেশন চলে আসে। সো ওই দিক থেকে বেসিক ধারণাগুলো আপনাদের জানতে হবে, যে একটা ইউএস এর অ্যাড্রেস কিভাবে লিখতে হয়, যেহেতু অ্যাড্রেসটা একটা মেইন ফ্যাক্ট ছিল এখানকার, সেকেন্ড মেইন ফ্যাক্ট ছিল অ্যাড্রেসটা। ওকে, দেন আসেন হচ্ছে জব টাইটেল। জব টাইটেলটা নিয়ে আমি এখানে সেই জিনিসগুলো রাখছি যেই জিনিসগুলোতে আমাদেরকে একটু হলেও ফোকাস করতে হবে। জব টাইটেল, জব টাইটেলটা এবং ডিপার্টমেন্টটা কি সেটা বুঝতে হবে, যে কি কি ডিপার্টমেন্টের পার্সন হয়ে থাকে এক একটা কোম্পানিতে, এবং ডিপার্টমেন্টের পরে আসলে ম্যানেজিং লেভেলগুলো কি। ম্যানেজিং লেভেলগুলোই তো আমাদের জব টাইটেল, ঠিক না? ডিপার্টমেন্টের পরে আসে ম্যানেজিং লেভেল, ম্যানেজিং লেভেল গুলোই হচ্ছে আমাদের এক একটা জব টাইটেল। যেমন আমরা যদি বলি যে হচ্ছে সি লেভেল বা সি ম্যানেজিং লেভেল বা সি ম্যানেজমেন্ট লেভেল, সি ম্যানেজমেন্ট লেভেল বলতে কি বুঝি বলেন তো একটু কেউ? চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অপারেশন অফিসার, এক্স্যাক্টলি। এই যে দেখেন সি লেভেলে যে টাইটেল গুলো আছে, তখন যদি কোনো ক্লায়েন্ট বলে সি লেভেলে ডাটা দিতে হবে, দ্যাটস মিন আমরা এই সমস্ত ডাটা নিয়ে দিতে পারবো যাদের টাইটেলের আগে সি আছে বা চিফ আছে। সি আসলে ডিফাইন করে, সি এর ফুল ফর্ম হচ্ছে চিফ। এক্ষেত্রে আবার সি থাকলে নিয়ে নিয়ে নেওয়া যাবে না, এই চিফ থাকতে হবে। সি হচ্ছে চিফের শর্ট ফর্ম। দ্যাটস মিন চিফ দিয়ে যত টাইটেল আছে এদেরকে আমরা সি লেভেল বা সি ম্যানেজমেন্ট লেভেল বলতে পারি। এবং সি এর ক্ষেত্রে এখানে প্রেসিডেন্টও আসছে, ডিরেক্টরও আসছে, এবং এদের সবাইকে আমরা
সি লেভেলের ভিতরে কনসিডার করতে পারি। তো এই জিনিসগুলো জাস্ট বোঝানোর জন্যই হচ্ছে আমি এখানে একটু সর্টিং করছিলাম আপনাদের জন্য যে আসলে ম্যানেজিং লেভেলটা কি। যেমন সি সুইট বা সি লেভেলে যারা ম্যানেজিং লেভেলে যারা বিলং করছে তারা কারা, তারা হচ্ছে এরা সিইও, সিটিও, সিওও, সিসিও, এই যারা আছে এরা সবাই হচ্ছে সি লেভেলে বিলং করছে। তো জাস্ট এটা বোঝানোর জন্যই ম্যানেজিং লেভেলটা এখানে রাখা। ডিপার্টমেন্ট, একটা কোম্পানির ডিপার্টমেন্ট এবং জব টাইটেলটা বা ম্যানেজিং লেভেলটা আপনাদের খুব ভালো মতো বুঝতে হবে। এরপর আসেন ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড। ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ডের ব্যাপারটাও আপনাদের ভালো মতো বুঝতে হবে। যদি ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ডের ব্যাপারটা আমরা ভালো মতো বুঝি তাহলে আমরা আমাদের সার্চিংটা ঠিকঠাক মতো করতে পারবো, আদারওয়াইজ আমরা সার্চিং এই কিন্তু ভুল করব। কিওয়ার্ড, ওকে। এরপরেই চলে আসছিলাম আমরা ডিরেক্টরি সাইট, যে এই যে ডাটাগুলো আমরা বললাম ডাটাগুলো কয়েকটা ভাগে ভাগ হচ্ছে, হ্যাঁ। তো প্রথম যে বেসিক ডাটাগুলো সেগুলো আসলে আমরা কিভাবে পাবো সেইটার জন্য আমরা বলছিলাম যে দুইটা ওয়েতে আমরা এই ডাটাগুলো পেতে পারি। একটা হচ্ছে গুগল বিজনেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে টপ ডিরেক্টরি সাইট। এবং অনেকগুলো টপ ডিরেক্টরি সাইট নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করে আসছি। এখন কথা হচ্ছে যে টপ ডিরেক্টরি সাইটগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই টপ ডিরেক্টরি সাইটগুলো থেকে যদি আমি আপনাদেরকে বলি 5টা ডাটা ম্যানুয়ালি আমাকে কালেক্ট করে দেন একটা রিকোয়ারমেন্টের উপরে, এটা কি আপনারা করতে পারবেন? অনেকে পারবেন, অনেকে আবার হয়তো বা আমাকে এই কোশ্চেনটা ব্যাক করতে পারেন যে ডাটা কোথায় কালেক্ট করব। হুম, এটা আপনারা করতে পারেন। সো এটার জন্য আমি আপনাদেরকে খুবই শর্টে আমি যে জিনিসটা একটু ব্রিফ করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা গুগল স্প্রেডশিট। এই টপিকটা আমি একটু আপনাদেরকে একটু একটু জাস্ট কয়েক মিনিট নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যতটুকু আমাদের কাজের জন্য দরকার। ওকে। তো এই যে ডাটাগুলো আমরা সার্চিং করলাম এবং এই যে ডিরেক্টরি সাইটগুলোর মাধ্যমে আমরা সার্চ করলাম, যদি এই ডাটাগুলোকে আমাদের ম্যানুয়ালি কালেক্ট করতে হয় সেই ক্ষেত্রে আমরা ডাটা কালেকশন ম্যানুয়ালি বলেন বা অটোমেটিক বলেন, অলওয়েজ ডাটা কালেকশনের জন্য আমাদেরকে এই সেক্টরের কাজের জন্য যেটা বেছে নিতে হয় সেটা হচ্ছে গুগল স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল। এখন মাইক্রোসফট এক্সেল বা গুগল স্প্রেডশিট দুইটার ব্যবহারই আপনাদের খুব ভালো মতো জানতে হবে। ওকে। আমরা যদি আমাদের গুগলে চলে আসি, এটা হচ্ছে আমাদের গুগলের ইন্টারফেস। গুগলে দেখেন গুগল অ্যাপস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি সবাই। আমরা যদি গুগল অ্যাপসে ক্লিক করি, গুগল অ্যাপস এর ভিতরে আমরা পেয়ে যাব গুগল স্প্রেডশিট। এটাই হচ্ছে আমাদের গুগল স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেলের অনলাইন ভার্সন। মাইক্রোসফট এক্সেলও আপনারা কাজ করতে পারেন, যারা যারা হচ্ছে এক্সেলে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এক্সেলে কাজ করতে পারেন। যারা গুগল স্প্রেডশিটে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা গুগল স্প্রেডশিটে কাজ করতে পারেন। ওকে। তো আমি গুগল স্প্রেডশিটটাই দেখাচ্ছি কারণ ম্যাক্সিমাম টাইমস আমরা গুগল স্প্রেডশিটে কাজ করি, যেটা আসলে ক্লায়েন্টের সাথে অনলাইনে আদান প্রদান করা হয়। মাইক্রোসফট এক্সেলেও কাজ করা হয়, বাট মাইক্রোসফট এক্সেলেও আমরা যদি কাজ করি সেক্ষেত্রে যেটা হয় কাজ করাকালীন আমরা ক্লায়েন্টের সাথে শীটটা শেয়ার করতে পারি না, বাট আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু করাকালীন ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হয়। যেমন স্যাম্পল স্যাম্পল পারপাসে ক্লায়েন্টের সাথে আমাদের শীটটা শেয়ার করতে হয় এবং একই শীটে ক্লায়েন্টও থাকে আমিও কাজ করব। এভাবে শেয়ারিং করে যে কাজগুলো এগুলো আসলে মাইক্রোসফট এক্সেলে হয় না। তো সেই জন্য আমরা মাইক্রোসফট এক্সেলের যে অনলাইন ভার্সন গুগল স্প্রেডশিট, আমরা গুগল স্প্রেডশিটে কাজ করব এবং এই ধরনের কাজ আমরা সব থেকে বেশি প্রেফার করি গুগল স্প্রেডশিটে। বিকজ এই গুগল স্প্রেডশিট গুলো আমরা শেয়ার করে কাজ করতে পারি বা অনলাইনের মাধ্যমে শেয়ার করতে পারি। সো আমি একটু দেখাই আপনাদেরকে যে আমরা আসলে কিভাবে গুগল স্প্রেডশিটটা ইউজ করব। যখন আমরা গুগল স্প্রেডশিটে আসব আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। এবং এই ইন্টারফেসের ভিতরে দেখেন ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নামে একটা অপশন আছে। এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে মূলত আমাদেরকে কাজ করতে হবে। ওকে। সো আমরা একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেই। ব্ল্যাঙ্ক স্প্রেডশিটটা ঠিক এরকম থাকবে এবং এক্সেলের যে ফাংশনালিটি গুলো আছে, যারা এক্সেলে কাজ করেন তারা সবাই জানেন এক্সেলের কিছু ফাংশনালিটি আছে। যেমন হোম ট্যাবের ফাংশনালিটি আছে, ইনসার্ট ট্যাবের ফাংশনালিটি আছে, ফাংশন ট্যাবের ফাংশনালিটি আছে, এরকম অনেকগুলো ট্যাব আছে যেগুলো ফাংশনালিটি আছে। সো আমরা কি সব ফাংশনালিটি গুগল স্প্রেডশিটে পাবো? সব না পেলেও আমাদের কাজ করার জন্য যে যে ফাংশনালিটি গুলো দরকার বা যে যে ফাংশন গুলো ইউজ করা দরকার তার সবকিছু আমরা স্প্রেডশিটে পেয়ে যাব। ওকে। তো আমরা মূলত স্প্রেডশিটটা আমাদের কাজের জন্য বা কাজের পারপাসে ইউজ করব। এখন আমি আপনাদেরকে একটা ডিরেক্টরি সাইট থেকে ম্যানুয়ালি কিছু ডাটা কালেক্ট করে দেখাবো যে এই ডাটাগুলো যখন আমরা ম্যানুয়ালি কালেক্ট করি তখন আসলে আমরা স্প্রেডশিটটাকে কিভাবে হ্যান্ডেল করি। আমি চলে যাচ্ছি প্ল্যাম্বারে। ওকে।
এখানে কিছু প্ল্যাম্বারের ডাটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটা প্ল্যাম্বারের লিড ওপেন করি বা ডাটা ওপেন করি, দেখেন আমাদের কাছে একটা প্ল্যাম্বারের ডাটা বর্তমানে আছে। আমি ধরে নিচ্ছি এই ডাটাটা আমাকে শিটে নিতে হবে, মানে গুগল স্প্রেডশিটে নিতে হবে। আমরা সিম্পলি যে জিনিসটা করব, এইখানে আমি এন্টায়ার কোর্সে কিছু শর্টকাট বলবো আপনাদের। আপনাদের কাজ হবে সেই শর্টকাট গুলো সাথে সাথে নোট করে ফেলা, এবং শর্টকাট নামে আলাদা একটা নোটপ্যাড রাখা, যেখানে সমস্ত শর্টকাট গুলো রেখে দিবেন। যেই শর্টকাট গুলো আপনাদের কাজ 90% বা 90 গুণ বা মানে ফাস্ট করে দিবে বা ফাস্টার করে দিবে। আমরা যদি শর্টকাট গুলো ইউজ না করে ম্যানুয়ালি করতে থাকি তাহলে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, তো যেটা আমরা করব, যেহেতু আমাদের এই সবগুলো ডাটা দরকার, আমাদের এই কোম্পানির নামটা দরকার, কোম্পানির ক্যাটাগরিটা দরকার, কোম্পানির ফোন নাম্বারটা দরকার, ভিজিট ওয়েবসাইটের ভিতরে কোম্পানির ওয়েবসাইটের লিংক আছে সেটাও আমাদের লাগবে, অ্যাড্রেস আছে সেটাও আমাদের লাগবে, এবং হচ্ছে 89 ইয়ার্স ইন বিজনেস, তাদের বিজনেসের ইয়ার্স এইটাও আমাদের লাগবে। সো এই যে ব্যাপারগুলো, আর কি আছে দেখি, আদার্স, আদার লিঙ্ক, এখানে অন্য একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, কিছু জেনারেল ইনফো দেওয়া আছে, কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইউটিউব এবং লিঙ্কডইনের লিঙ্ক দেওয়া আছে, এবং আরো কিছু ক্যাটাগরি দেওয়া আছে। যাই হোক, আমাদের আর কিছু লাগছে না। ওকে, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওকে, আর কিছু লাগছে না। যেগুলো এখানে আছে আমি ধরে নিলাম এই সব ডাটাগুলো আমাদের লাগবে। এখন আপনারা আমাকে বলেন, আমি যদি এখান থেকে একটা একটা ডাটা কপি করি এবং শিটে যাই এবং পেস্ট করি, এটা কি কোনো রিলায়েবল ওয়ে, বা এইভাবে কাজ করলে কি আমাদের কাজটা তাড়াতাড়ি হবে? না, হবে না। ডেফিনেটলি নট। আমরা এই পর্যায়ে উইন্ডোজের ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, আমরা উইন্ডোজ ক্লিপবোর্ড ইউজ করব। উইন্ডোজ ক্লিপবোর্ড ইউজ করার ফলে আমরা যেই জিনিসটা করতে পারবো, আমরা একসাথে সব কপি করব এবং শিটে যেয়ে একসাথে সবগুলো পেস্ট করব। দ্যাটস মিন আমরা এই ট্যাবটাতে একবারই আসবো এবং এখান থেকে যে যে ডাটাগুলো লাগবে সেগুলো একবারই কপি করব, এবং কপি করা শেষ হয়ে গেলে আমরা আমাদের শিটে ডাটা এন্ট্রি করতে চলে যাব। আমরা আর আমাদের যেই সাইটটা ছিল সেখানে আমাদের আর ব্যাক করে যেতে হচ্ছে না। আর এটা যদি না হয়, আমরা যদি বারবার একটা ডাটা কপি করি এবং সেটা আসে, একটা ডাটা পেস্ট করি, আবার সাইডে ব্যাক করি, একটা ডাটা কপি করি এবং শিটে ব্যাক করে সেটাকে পেস্ট করি, সেই ক্ষেত্রে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, তো আমরা ক্লিপবোর্ডটা এনাবেল করতে যেটা করব, সবাই এখনই ট্রাই করতে পারেন যাদের কাছে উইন্ডোজ, আমাদের যে উইন্ডোজে যে ক্লিপবোর্ডটা সেটা এনাবেল নেই, তারা যেটা করবেন এখনই, আপনাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ বাটন এবং ভি বাটনটা প্রেস করবেন। উইন্ডোজ এবং ভি বাটনটা প্রেস করবেন সবাই। উইন্ডোজ এবং ভি বাটনটা প্রেস করে উইন্ডোজ ক্লিপবোর্ডের এনাবেলের একটা অপশন আসবে, সেটাকে এনাবেল করে দেবেন। দেন উইন্ডোজ ক্লিপবোর্ডটা এনাবেল হওয়ার পরে আমরা যখন একটা লিড কপি করব বা একটা একটা তথ্য কপি করব, আমরা জাস্ট সেটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমাদের এখানে এটা কপি করা শেষ। এখানে ওরা কিছু ক্যাটাগরি রাখছিল, আমরা ক্যাটাগরিটাকে কপি করলাম, সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা রাইট বাটনে ক্লিক করেও কপি করতে পারেন, এখান থেকেও কপি করতে পারেন, তবে সবসময় শর্টকাট ইউজ করবেন। এরপর আসেন ফোন নাম্বার, ওয়েবসাইট এবং ম্যাপ। আপু একটু আবার বলেন ক্লিপবোর্ডের ব্যাপারটা এবং কপির ব্যাপারটা একটু আবার বলেন প্লিজ। ক্লিপবোর্ডের ব্যাপারটা হচ্ছে, আপনাদের কিবোর্ড আছে না, কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং ভি হ্যাঁ, বাটন। উইন্ডোজ ডিট ক্লিপ মানে আপা প্রেস করছি। হ্যাঁ, আমার তো হ্যাঁ, এনাবল মনে হয় দেখাচ্ছে না, মানে আমার মনে হয় করা আছে এখানে। তাহলে করা আছে। আমরা যখন উইন্ডোজ প্লাস ভি ক্লিক করব আমাদের এরকম একটা পপ আপ শো করবে, এটা করছে সবার? জি আপা, আমার এটা শো করতেছে। এটা শো করছে, মানে আপনাদের এই উইন্ডোজ ক্লিপবোর্ডটা এনাবেল করা আছে, এবং আমরা এটারই হেল্প নিব যখন আমরা কাজ করব, তখন অলওয়েজ আমরা উইন্ডোজ ক্লিপবোর্ডের হেল্প নিয়ে কাজ করব। এবং যদি কারো উইন্ডোজ ক্লিপবোর্ডের এই সমস্যা হয়, পপআপটা শো করতেছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আমার কি তো করতে পারি? ক্যান্ডাট শো হিস্টোরি লেগে আছে। আচ্ছা, যদি কারো পপ আপটা শো না করে, ফার্স্টে একটা অ্যাক্সেসের অপশন আসবে, আমার যেরকম ডিরেক্ট চলে আসলো, ডিরেক্ট আসবে না, একটা এনাবেল করার একটা অপশন আসবে, আপনাদেরকে এনাবেল বাটনে ক্লিক করতে হবে, দেন এই অপশনটা আসবে। আর যাদের আসছে না তাদেরটা আমি ক্লাসের শেষে দেখবো, হ্যাঁ, যাদেরটা আসছে না এখন আমি একটু কন্টিনিউ করি। আর যদি কারো উইন্ডোজ ক্লিপবোর্ড কাজ না করে, সেই ক্ষেত্রে আমাদের উইন্ডোজ ক্লিপবোর্ডের কিছু অল্টারনেটিভ কিছু অ্যাপস আছে, হ্যাঁ, সেই অ্যাপস গুলো আমরা ইউজ করতে পারি। তানভীর, উইন্ডোজ ক্লিপবোর্ডের যে অল্টারনেটিভ অ্যাপসটা আছে না, সেটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে, তো আমরা যেটা বলছিলাম, কপি করার ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব, বা রাইট বাটনে ক্লিক করে কপি করব। রাইট বাটনে ক্লিক করে কপি করব বা সিলেক্ট করে কপি করব। একটা ডাটা আমার কপি করা শেষ। দেন হচ্ছে আমার যেই যেই ডাটাগুলো দরকার আমি সেগুলোকে কপি করছি। ক্যাটাগরি দরকার, আমি ক্যাটাগরি কপি করলাম। হুম, এটা হচ্ছে ম্যাপ অ্যান্ড ডিরেকশনটা দরকার, মানে হ্যাঁ অ্যাড্রেসটা ম্যাম, কি দরকার। অবস্থা? ফোন
সবাই একটু মিউট করেন, যারা কথা বলছেন সাইডটা ক্লিন করছেন সবাই মিউট করেন। ওকে, অ্যাড্রেসটা আমাদের দরকার। আমরা যখন অ্যাড্রেসে ক্লিক করছি, অ্যাড্রেসের একটা আলাদা পেজ ওপেন হচ্ছে, আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করছি। এটা হচ্ছে অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা কপি করছি। ফাইন। এরপরে আসেন, আমরা নিচের দিকে দেখছি যে ফোন নাম্বার আছে। আচ্ছা, অ্যাড্রেসটা এখানেও ছিল, আমরা অ্যাড্রেসটা এখান থেকেই নেই। কন্ট্রোল C, ফোন নাম্বারটাও এখানে আছে, কন্ট্রোল C, এবং হচ্ছে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটাও কপি করলাম। তো আমাদের যে ডাটাগুলো ছিল, যে টার্গেটের যে ডাটাগুলো ছিল, সেগুলোকে কিন্তু আমরা নিয়ে চলে আসছি। হ্যাঁ, এবং এখানে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো নিতে পারি। ওকে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক কপি, ক্যাটাগরাইজ, ক্যাটাগরিগুলো আগেই কপি করে ফেলছি। এবার আমরা শীটে চলে যাই। আমাদের যে ডাটাগুলো দরকার ছিল সেগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। দেন আমরা একটু কলাম হেডিং গুলো ফিক্স করি, লাইক বিজনেস নেম বা কোম্পানি নেম, বিজনেস নেম, দেন হচ্ছে বিজনেস ডোমেইন বা ওয়েবসাইট, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া। ম্যাম একটা question ছিল। জি, আমরা যে যে ডাটাগুলো কালেক্ট করলাম, এখানে ওয়েবসাইট, ফোন নাম্বার, তো এগুলো আসলে আমরা যে যখন বায়ারকে দিব আসলে এই ডাটাগুলো অ্যাকুরেট কিনা বা কাজ করতেছে কিনা, সেক্ষেত্রে আমরা আগে চেক করব না? না না না, ফোন নাম্বার চেকিং এর কোনো অপশন নেই, কারণ আপনি ফোন নাম্বার কিভাবে চেকিং করবেন? আর একটা কোম্পানির ফোন নাম্বার এবং ইমেল যখন আপনি কোম্পানির কোনো ডিরেক্টরি সাইট বা হচ্ছে কোনো কোম্পানির ওয়েবসাইট থেকে এখনো তো আমরা ওয়েবসাইটে যাইনি, যখন ওয়েবসাইট থেকে আপনি একটা ফোন নাম্বার নেবেন, সেটা আপনার চেক করার কোনো দরকার নেই। ওটা ভুল থাকলে তারাই ভুল প্লেস করছে, এবং আমরা কোথা থেকে নিব? আমরা কি কোম্পানির ওনারের সাথে কথা বলে তার ফোন নাম্বার নিব? নট। ওয়েবসাইটে যে নাম্বারটা তারা প্রোভাইড করছে সেই নাম্বারটা আমরা ক্লায়েন্টকে দেব, যেটা ক্লায়েন্ট নিজেও করতে পারে, বাট তার ক্লায়েন্টের পক্ষ থেকে যে ব্যাপারটা হয়, ওদের আসলে সময় থাকে না এই ধরনের কাজগুলো করার, সময় থাকে না, বিকজ সবারই একটা আলাদা আলাদা সেক্টর আছে, ঠিক না? যেমন ধরেন যে ওয়েবসাইট ডেভেলপ করে, তার কিন্তু আবার এই লিডগুলো কালেক্ট করার সময় নেই। যে লিডগুলো কালেক্ট করছে, তার কিন্তু আবার এই লিড কালেক্ট করার পরবর্তী স্টেপে কাজ করার সময় নেই। তো সবাই একটা আলাদা আলাদা সেক্টরে কাজ করে। এখন আমাদের কাছে যারা আছে, তারা এই জিনিসগুলো করতে পারলেও তাদের কাছে এই জিনিসগুলো করার সময় নেই। দ্যাটস ওয়াই তারা কি করছে, দ্যাটস ওয়াই তারা কোনো লিড জেনারেটরকে হায়ার করে কাজ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে নেব? আমাদেরকে যদি বলে যে আমার 5টা হচ্ছে ইউনিভার্সিটির ফোন নাম্বার লাগবে, ইউকের 5টা ইউনিভার্সিটির ফোন নাম্বার লাগবে, আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলে কি ফোন নাম্বার দিব? নো, ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে তাদের কন্ট্যাক্ট ফোন নাম্বারটা থাকবে আমরা সেটা দিব। সো এই ক্ষেত্রে এখানে যে ফোন নাম্বারগুলো আছে এইগুলো কিন্তু তাদের ওয়েবসাইট থেকে নেওয়া। এই যে এখানে যেগুলো আছে এগুলো তাদের ওয়েবসাইট থেকে নাও। আমরা ওয়েবসাইটটাও একটু পরে দেখবো, আমরা এখনো ওয়েবসাইটটা দেখিনি। আমি জাস্ট আপনাদেরকে বেসিক কিভাবে ডাটাগুলো যেখান থেকেই হোক না কেন, সেটা ইয়েলো পেজ থেকে হোক, সেটা কোনো ওয়েবসাইট থেকে হোক, বা ওটা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সাইট থেকে আমরা যখন কোনো ডাটা কপি করব, সেটাকে আমরা লিড হিসেবে যেভাবে আসলে আমরা গুগল স্প্রেডশিটে এন্ট্রি করব, সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে ক্যাটাগরি ছিল, মোটামুটি আমাদের এই ডাটাগুলো চলে আসছে। এখন এখন যেটা করব আমরা, সেটা হচ্ছে আমরা এগুলো যে হেডিং, সেটাকে একটু আমরা টাইটেল বা হচ্ছে এগুলোকে একটু টাইটেলের মতো করে লিখে দিব, যেটা যেটা দেখলে আসলে বোঝা যায় যে এগুলো হেডিং। ওকে, এবং সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, এবং আমার যে কলামের যে সাইজটা সেটাকে একসাথে আমি একটু ওয়াইড করলাম। একসাথে আমি কলামের যে প্রস্থটা আছে বা উইডথটা আছে সেটাকে আমি একসাথে বাড়ালাম। সেম ভাবে 1 নাম্বার রোতে যে কথাগুলো আমি লিখলাম, এইগুলোর অ্যালাইনমেন্ট আমি মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, এই জিনিসগুলো দেখানোর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে ফরম্যাটিং করা শেখাচ্ছি, যে একটা কাজ করলে কিভাবে সেটাকে ওয়েল ফরম্যাট করতে হয়, কিভাবে করলে সেটাকে আসলে ফর্মাল দেখতে হবে, বা ফর্মাল একটা শিট কিভাবে আমরা মেকিং করতে পারি। আমি কিন্তু এই যে এখন যে কাজগুলো করব এবং যে ফরম্যাটিং এর কথাগুলো বলবো, সেটার মাধ্যমে কিন্তু আমি ফরম্যাটিংটাও শেষ করে ফেলবো। ওকে, তো বিজনেস, এই যে কলামের যে টাইটেল গুলো ছিল সেগুলোকে আমরা লিখলাম, এবং সেগুলোকে আমরা আমাদের যে কলামের যে হচ্ছে সেন্টারে আমরা প্লেস করলাম, বা ওদের যে ওরিয়েন্টেশনটা আছে ওরিয়েন্টেশনটাকে সেন্টারে করলাম। দ্যাটস মিন কোনো লেখাকে আমরা সেন্টারে নিব না, লেফটে নিব না, রাইট নিব, এইটা কোথা থেকে আমরা ঠিক করছি? এই যে অ্যালাইন যে অপশনটা আছে, অ্যালাইন অপশনটা থেকে আমরা এটা ঠিক করছি, যে আমরা এই লেখাটাকে আসলে ডানে নিব না বামে নিব নাকি মাঝখানে রাখবো, সেটা আমরা অ্যালাইন অপশন থেকে
ঠিক করছি। আমি আপনাদের এক্সেল নিয়েও একটা টিউটোরিয়াল দিব, এক্সেলের বেসিক নিয়েও একটা টিউটোরিয়াল নিব, 10 থেকে 20 মিনিটের একটা বেসিক টিউটোরিয়াল দিব, সেটাও একটু আপনারা দেখে নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের এক্সেলটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন আসি যে আমরা যে এটা যে করলাম, এখন আমরা ডাটাগুলো প্লেস করব। অলরেডি সব ডাটাগুলো আমাদের ক্লিপবোর্ডে আছে, এখন আমরা একটা একটা করে ক্লিপবোর্ড থেকে পেস্ট করব। ফার্স্ট ডাটাটা কি থাকছে? ফার্স্ট ডাটা থাকছে বিজনেস নেম। সো আমরা বিজনেস নেমের যে নামটা আমরা যেখানে প্লেস করব সেখানে কার্সরটা রাখলাম। এরপরে আমরা কল করব উইন্ডোজ ক্লিপবোর্ডকে। উইন্ডোজ ক্লিপবোর্ডকে কল করার জন্য আমরা উইন্ডোজ ভি বাটনটা ক্লিক করব। উইন্ডোজ ভি বাটনটা ক্লিক করলেই উইন্ডোজ ক্লিপবোর্ড চলে আসবে, এবং উইন্ডোজ ক্লিপবোর্ড আসার পরে এখানে দেখেন আমাদের সব ডাটাগুলো কিন্তু অলরেডি কপি করা। এটা ছিল কোম্পানির নাম, তো আমরা কোম্পানির নামটা দিয়ে দিলাম, এটা কোম্পানির নাম ছিল। এরপরে চলে যাই কোম্পানির ওয়েবসাইটের লিংক, এটা ছিল ওয়েবসাইটের লিংক। দেন চলে আসি ফোন নাম্বার, এটা ফোন নাম্বার। এবং সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা নিচ্ছিলাম লিঙ্কডইনের লিংক। দেন হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি। তো এই ডাটাগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি কপি করলাম এবং ম্যানুয়ালি শিটে নিয়ে এসে পেস্ট করলাম। কত সহজে আমরা উইন্ডোজ ক্লিপবোর্ডটা ইউজ করে এই কাজটা করতে পারছি, রাইট? এই কাজটা করতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগেনি, এবং এইভাবে আমাদের 20-30টা বা 50টা ডাটা কালেক্ট করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যদি আমরা এই শর্টকাট গুলো মেনটেন করি, লাইক উইন্ডোজ ক্লিপবোর্ড। এই শর্টকাট গুলো যদি আমরা মেনটেন করি তাহলে খুব বেশি সময় লাগে না। এখন এই ডাটাগুলো, এইটাকেই আমি আরো 10 বার কালেক্ট না করে, মানে আরো 10টা কোম্পানির জন্য কালেক্ট না করে, আমি এটাকে একটু ড্র্যাগ করে দিলাম। একটা ডাটাকেই আমি ড্র্যাগ করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আমি ধরে নিচ্ছি যে আমি এখানে 15টা লিড, ইন্ডিভিজুয়াল বা ইউনিক 15টা লিড কালেক্ট করলাম। তো আমি আসলে কপিটা কিভাবে করলাম? কপি করতে আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে, ঠিক যতটুকু আমি কপি করব ততটুকুকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যে কর্নারে কর্নারে একটা প্লাস আইকন তৈরি হচ্ছে। যখন আমি কর্নারে কার্সর আনছি তখন একটা প্লাস আইকন তৈরি হচ্ছে। দেন প্লাস আইকন ধরে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে ঠিক যতদূর পর্যন্ত আমি ড্র্যাগ করব ততদূর পর্যন্ত আমার লেখাগুলো কপি হবে। সেম ভাবে যদি কোনো একটা লেখাকে আমি কপি করতে চাই, সেই ক্ষেত্রে সেইটাকে ক্লিক করব এবং একদম রাইট কর্নার থেকে ধরে ড্র্যাগ করব, যদি আমাদেরকে একটাকে কপি করতে হয়। ওকে, এবার আসেন যদি হচ্ছে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কোনো কিছুকে লিখতে চাই, যেমন ধরেন আমি এখানে একটা সিরিয়াল নাম্বার দিব, আমি বলছি আমি এখানে একটা সিরিয়াল নাম্বার দিব, যদিও এখানে সিরিয়াল নাম্বার থাকে, তারপরেও আমি বলছি যে আমি একটা সিরিয়াল নাম্বার দেব। তো আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এটা একটু বলি। সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য এ নাম্বার কলামের আগে আমি আরো একটা কলাম রাখবো, যেই কলামের টাইটেল আমি দিব সিরিয়াল নাম্বার। তো কলামের টাইটেল দেওয়ার জন্য আমি কি করছি? এ নাম্বার কলামে ক্লিক করছি, বা একটা কলাম এন্ট্রি করার জন্য আমি কি করছি? এ নাম্বার কলামে ক্লিক করছি, রাইট বাটনে ক্লিক করছি, এবং এখানে দেখেন ইনসার্ট ওয়ান কলাম লেফট এবং ইনসার্ট ওয়ান কলাম রাইট নামে একটা অপশন আছে। আমার যদি লেফটে লাগে আমি লেফটে ক্লিক করব, যদি রাইটে লাগে আমি রাইটে ক্লিক করব। তো আমি রাইটে ক্লিক করার সাথে সাথে রাইটে একটা কলাম চলে আসলো। এখন ভুলে যদি আপনারা রাইটে কলাম নিয়ে নেন এবং সেই কলামটা যদি আপনার লেফটে দরকার হয়, সেটাকেও আমরা সুইচ করতে পারবো। যেমন ধরেন এই কলামটাকে আমি এ নাম্বার কলামে আগে আনবো, মানে এইটা এ নাম্বার কলামের পরে আসছে, এটাকে আমি এ নাম্বার কলামের আগে নিব। সিরিয়াল সবসময় প্রথম কলামে থাকে, ঠিক না? তো সেক্ষেত্রে আমি কি করব? বি নাম্বার কলামটাকে সিলেক্ট করব, এবং এই যে থামস আপ যেই সাইনটা আসছে দেখেন, এখন আমার কার্সরটা কিন্তু একটা অ্যারো বাটন। কিন্তু যখন আমি এই কর্নারে নিচ্ছি কপি পেস্টিং এর জন্য, তখন একটা প্লাস সাইন। যখন আমি কলামটাকে সিলেক্ট করছি তখন কি হচ্ছে? একটা থামস আপ বা একটা হাতের মতো একটা ইমেজে চলে আসছে। যখন এটা আসবে দ্যাটস মিন আমরা এখন আমাদের কলামের পজিশন গুলোকে সুইচ করতে পারবো, সুইপিং করতে পারবো। তো আমরা সুইচ করার জন্য কি করছি? আমরা আমাদের যেই মাউস আছে, মাউসটার যে হচ্ছে লেফট যে বাটনটা, রাইট বাটন না, লেফট বাটনটাকে আমরা প্রেস করছি, এবং এই কলামটাকে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা আছে সেখানে আমরা প্লেস করে দিলাম। এখন আমার যে কলামটা ছিল বি নাম্বারে, সেই কলামটা চলে আসলো এ নাম্বারে, আর এ নাম্বারে বিজনেস নেমে যে কলামটা ছিল সেটা চলে গেল বি নাম্বারে। সেম ভাবে যদি এই কলামটাকে নিয়ে আমি ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাঝখানে রাখতে চাই, দেখেন আমার ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাঝখানে একটা কলাম কি করলাম? আমি সুইচ করে ফেলতে পারলাম। এভাবে খুব ইজিলি আমরা আমাদের ডাটাগুলোকে সুইচ করে ডাটাগুলোর ওরিয়েন্টেশন সেট করতে পারবো। দেন ধরেন আমি এখানে সিরিয়াল নাম্বার বলছি, সিরিয়াল নাম্বার। ওকে, এখন সিরিয়াল নাম্বার দিচ্ছি 1 2। এভাবে আসলে যদি আমি 1000 ডাটা কালেক্ট করি, আমি কি 1000টা এভাবে লিখবো?
1000 তো লেখা সম্ভব না, 1 2 3 4 করে করে 1000 পর্যন্ত লেখা তো সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই দুটাকে সিলেক্ট করব এবং আবারও চলে যাব আমরা একদম রাইট কর্নারে। এই যে রো আছে, এই রো, এই এক একটা যে ঘর দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় এক একটা সেল। এবং এক্সেলে বা গুগল স্প্রেডশিটে যেখানেই কাজ করেন না কেন, এই এক একটা সেল নিয়ে আমরা মূলত কাজ করে থাকি এবং এইগুলোকে আমরা বলছি এক একটা সেল। যেই কাজগুলোই আমরা করি না কেন এক্সেলে বা মাইক্রোসফট এক্সেলে বা হচ্ছে গুগল স্প্রেডশিটে, মাইক্রোসফটের অনলাইন ভার্সনে, যেখানেই করি না কেন আমাদের মেইন কাজ করতে হয় এই সেলগুলো নিয়ে। তো ধরেন আমি 1 থেকে 2 মানে 1 2 লিখলাম এবং এটাকে আমি 100 পর্যন্ত লিখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করব, 1 এবং 2 কে সিরিয়ালি লিখবো। লেখার পরে 1 2 এর পরে এই যে আমাদের যে সেল, যে দুটো সেলকে আমরা সিলেক্ট করলাম, এই দুটো সেলের একেবারে রাইট কর্নারে আসবো। ঠিক যখন আমাদের কার্সরটা প্লাস সাইন হয়ে যাবে, এখন দেখেন প্লাস সাইন, যখন প্লাস সাইন হয়ে যাবে তখন এটাকে আমাদের মাউসের লেফট সাইড বা লেফট বাটন ক্লিক করে আমরা এটাকে ড্র্যাগ করব। যতদূর পর্যন্ত ড্র্যাগ করব ততদূর পর্যন্ত নাম্বারগুলো অটো ড্র্যাগ হয়ে যাবে। এটাকে যদি আমি 100 পর্যন্ত ড্র্যাগ করি, অটো ড্র্যাগ হয়ে যাবে। ওকে, বা অটো নাম্বারগুলো ইনক্রিজ করবে। সেম ভাবে আমরা যদি এর উল্টাটা করতাম, যেমন ধরেন আমি যদি এখানে লিখতাম হচ্ছে 20 এবং এখানে যদি লিখতাম 19, এরপরে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি হবে, তাহলে এটা ডিসেন্ডিং অর্ডারে ড্র্যাগ হবে বা ডিসেন্ডিং অর্ডারে এটা সামনের দিকে যাবে। যেমন ধরেন আমি এটাকে ড্র্যাগ করলাম, সেক্ষেত্রে কি হচ্ছে, 19 এর পরে 18 17 16 15, মানে ডিসেন্ডিং অর্ডারে এটা ইনক্রিজ হচ্ছে। সো যদি অ্যাসেন্ডিং লাগে আমরা অ্যাসেন্ডিং অর্ডারেও ইনক্রিজ করতে পারবো, যদি ডিসেন্ডিং লাগে আমরা ডিসেন্ডিং অর্ডারেও এটাকে ইনক্রিজ করতে পারবো। ওকে, সো এরপরে আসেন যে ডাটাগুলো থাকলো, এই ডাটাগুলোর ভিতরে আরো কিছু ফরম্যাটিং দরকার হয়। আমরা এইভাবে কিন্তু একটা ক্লায়েন্টকে শিট হ্যান্ডওভার করতে পারি না। শিট হ্যান্ডওভার করতে আমাদের আরো কিছু ফরম্যাটিং এর প্রয়োজন হয়। যেমন ধরেন আমার কাছে ক্যাটাগরি লেখার যে ঘরটা, ক্যাটাগরি থাকবে আমার এফ নাম্বার কলামে, কিন্তু ক্যাটাগরি গুলো চলে গেল জি নাম্বার, এইচ নাম্বার এবং আই নাম্বার কলামে। আমার তো জি নাম্বার, এইচ নাম্বার এবং আই নাম্বার কলামটা তো ক্যাটাগরির কলাম না, কিন্তু জি নাম্বার, এইচ নাম্বার এবং আই নাম্বার কলামে ক্যাটাগরি দেখা যাচ্ছে। তাহলে এই পর্যায়ে যদি আমি চাই যে ক্যাটাগরিগুলো শুধুমাত্র এফ নাম্বার কলামেই থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এফ নাম্বার কলামটাকে সিলেক্ট করতে পারি এবং উপরে দেখেন ওয়ার্প টেক্সট ওয়ার্পিং নামে একটা অপশন আছে। টেক্সট ওয়ার্পিং এর মাধ্যমে টেক্সটগুলোকে আমরা ওয়ার্প করে দিতে পারি। ওয়ার্প মানে হচ্ছে এই যে লেখাগুলো আছে, লেখাগুলো একটা কলামের ভিতরেই থাকবে, কলাম থেকে বাইরে যাবে না। সো এখানে আমরা একটু ওয়ার্পিং এর টেক্সট ওয়ার্পিং এর অপশনটাতে ক্লিক করি এবং এইখানে দেখেন 3টা টেক্সট ওয়ার্পিং এর অপশন আছে। ফার্স্টেরটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো মানে হচ্ছে এখন আমাদের লেখাটা যেই পজিশনে আছে এটাকে আমরা বলছি ওভারফ্লো, মানে একটা কলামের ভিতরে লেখা থাকার কথা বাট সেটা আসলে ওভারফ্লো করছে এবং সেটা পরবর্তী টেক্সটের লেন্থ অনুযায়ী যতগুলো কলাম দরকার সবগুলো কলামকে সে কভার করছে, এটা হচ্ছে ওভারফ্লো। দেন আমরা যদি পরেরটাতে যাই, এটা হচ্ছে ওয়ার্প। ওয়ার্প মানে আমাদের এই লেখাটা একটা সেলের ভিতরে থাকবে কিন্তু সেটা প্রপারলি ভিজিবল হবে, মানে এই যে লেখাগুলো আছে একদম ইন্ডাস্ট্রিয়াল পর্যন্ত এই লেখাগুলো দেখা যাবে একটা সেলের ভিতরে। দ্যাটস মিন এই যে সেলের যে এখনকার যে ইয়েটা আছে, লেন্থ বা হাইট ওয়েটটা আছে, এটার ভিতরে কখনোই এত বড় একটা লেখা দেখানো সম্ভব না। তো এটাকে যদি আমরা ওয়ার্প টেক্সটে ক্লিক করি তাহলে কি হয়ে গেল, লেখার যে লেন্থ, লেখার লেন্থ অনুযায়ী এই যে রো এবং মানে রো এর যে সাইজটা আছে সেটা ইনক্রিজ করলো এবং লেখার লেন্থ অনুযায়ী আমি এখন আমার পুরো লেখাটাকে কি করতে পারছি, পুরো লেখাটাকে আমি দেখতে পাচ্ছি। এই যে পুরো লেখাটা আছে, পুরো লেখাটাকে একটা রোর ভিতরে দেখতে পাচ্ছি। একটু কন্ট্রোল জেড দেই। এখন ধরেন আমরা বলছি যে না, আমার আসলে একটা রোর ভিতরে পুরো লেখাটা দেখার কোনো দরকার নেই, আমি এই পুরো কলামটাকে ওয়ার্ড টেক্সট এমন ভাবে করব যে লেখাগুলো এই এক রো এর ভিতরেই থাকবে এবং রো এর সাইজ গুলো ইনক্রিজ করবে না এবং ওভারফ্লো হবে না, মানে পরবর্তী কলামগুলোতেও দেখা যাবে না। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব তৃতীয় অপশনটা, এটা হচ্ছে ক্লিপ। আমরা যদি ক্লিপে ক্লিক করি তাহলে যেটা হচ্ছে এফ নাম্বার ক্লিপের ভিতরে লেখাগুলো চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে পরবর্তী যে কলামগুলো আছে সেগুলোতে কিন্তু লেখাগুলো ওভারফ্লো করছে না। কিন্তু আমরা যখন যেই ডাটা আমার দরকার সেই ডাটাতে যখন ক্লিক করব, উপরে দেখেন পুরো লেখাটাই দেখা যাচ্ছে। বা যদি আমরা ডাবল ক্লিক করি সেই ক্ষেত্রে দেখেন পুরো লেখাটা এক্সপ্যান্ড হচ্ছে। ইনিশিয়ালি আমরা দেখতে না পেলেও যখন আমরা ডাবল ক্লিক করছি তখন পুরো লেখাটাই এক্সপ্যান্ড হচ্ছে। বা আমরা ডাবল ক্লিক না করেও যদি কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করি এবং আমি যদি একটা ফাঁকা জায়গায় নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন পুরো লেখাটাই কিন্তু আসবে।
পুরো লেখাটাই আসছে। ব্যাপারটা এমনটা না যে আমি আসলে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু কপি করছি, ততটুকু কপি হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই রো এর ভিতরে পুরো লেখাটাই আছে, বাট এটা জাস্ট ক্লিপ আকারে চলে গেল। এটা আমরা কলামের যেই ইনিশিয়াল যে হাইট এবং ওয়েটটা আছে সেটা অনুযায়ী, বা হাইট উইডথটা আছে সেটা অনুযায়ী আমরা লেখাগুলোকে দেখতে পারবো, এবং এগুলোকে আমরা বলছি ওয়েল ফরম্যাটিং। যেমন দেখেন এই যে 13 নম্বরে যেই ইয়েটা আছে, এটাকে যদি আরেকটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। 13 নম্বরে যে হচ্ছে আমার এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই 13 নম্বরে ফোন নাম্বার দেওয়া নেই দেখে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ডি নাম্বার কলামেও দেখা যাচ্ছে। তার মানে আমরা কিভাবে একটা একটা কলাম ধরে ধরে কি আমরা ওয়ার্ড টেক্সট বা ক্লিপ করব? না, আমরা যেটা করব, আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, বা এইখানে কন্ট্রোল অল এর একটা প্যান আছে, এই প্যানটাকে আমরা বলছি কন্ট্রোল অল। এইখানে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, মেবি এটা প্রবলেম করছে। ওকে ফাইন, অ্যানোটেশনটাই নেই জুম থেকে। এই যে অপশনটা দেখতে পাচ্ছি এইটাকে বলছি আমরা কন্ট্রোল এর একটা প্যান। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এটা কন্ট্রোল এর কাজ করবে। আমরা কন্ট্রোল এ তেও ক্লিক করতে পারি, কন্ট্রোল এ মিন হচ্ছে অল সিলেক্ট করা। আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল এ ক্লিক করতে পারি। কন্ট্রোল এটা হচ্ছে কিবোর্ডের একটা শর্টকাট। যদি কন্ট্রোল এ ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করতে চান সেটাও করতে পারেন। যদি মনে করেন যে আমি এই কন্ট্রোল এর যে প্যানটা আছে এইখানে ক্লিক করে আমি সবগুলোকে সিলেক্ট করব, সেটাও করতে পারেন। এবং কন্ট্রোল এ তে ক্লিক করে যদি আমরা হচ্ছে টেক্সটগুলোকে ক্লিক করে দিই, সেই ক্ষেত্রে সবগুলো কলামের যে টেক্সট সাইজটা আছে, টেক্সট সাইজটা কি হয়ে যাবে, ক্লিপবোর্ডের ভিতরে বা ক্লিপের ভিতরে ইন হয়ে যাবে। আমরা লেখার যেই কলামের সাইজটার ভিতরেই লেখাগুলো ইনসার্ট করা থাকবে, এর বাহিরে লেখাগুলো আসবে না। সেই ক্ষেত্রে এই ধরনের লেখাগুলো বা এই ধরনের ফরম্যাটিং গুলো দেখতে খুবই ওয়েল ফরম্যাটেড লাগে। মানে প্রত্যেকটা কলামের ডাটা সেই কলামের ভিতরেই আছে, কলাম থেকে বাইরে যায়নি। ওকে, এগুলো হচ্ছে ফরম্যাটিং এর কথা বলছি। এবার আসেন, এটা তো গেল ফরম্যাটিং এর কথা। এবার আসেন যদি হচ্ছে আমরা এই ফাইলটা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে শেয়ার করতে পারি? অবশ্যই শেয়ার করার আগে আমাদের ফাইলটাকে একটা নাম দিয়ে সেভ করতে হবে। উপরে যে আনটাইটেল স্প্রেডশিট দেখতে পাচ্ছেন, এই আনটাইটেল স্প্রেডশিটটাকে একটা নাম দিয়ে সেভ করতে হবে। ধরেন আমি সেভ করছি এটা এক্সাম্পল নাম দিয়ে, আমরা ধরেন 5টা এক্সাম্পল করলাম, আমরা এক্সাম্পল নাম দিয়ে ফাইলটা সেভ করছি। এক্সাম্পল নাম দিয়ে সেভ করার পরে, বা এক্সাম্পল অফ, এটা ছিল হচ্ছে প্ল্যাম্বার ইন ইউএসএ। সো আমরা ইউএসএ প্ল্যাম্বারের কিছু এক্সাম্পল করলাম এবং ফাইলটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে এই ফাইলটা শেয়ার বাটন যে মানে শেয়ার যে অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন শেয়ারের কিছু অপশন আমরা পেয়ে যাব। আমাদের কাছে যদি ক্লায়েন্টের ইমেল থাকে আমরা ইমেলে শেয়ার করতে পারবো। আমাদের কাছে যদি ক্লায়েন্টের ইমেল না থাকে, যেহেতু ফাইবারে ইমেল চাওয়াটা আসলে ভ্যালিড না, আমরা চাইলেও ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশন ইমেল বা ফোন নাম্বার চাইতে পারবো না, ফাইবার ভায়োলেশন দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ইমেল তো ক্লায়েন্টে চাইতে পারবো না, বাট ক্লায়েন্ট দিতে পারবে। ক্লায়েন্ট যদি সে নিজে থেকে যদি তার ইমেল দেয় সে দিতে পারবে। তো এমন যদি পরিস্থিতি থাকে যে ক্লায়েন্ট তার ইমেল দেয়নি, এখন আমরা তার সাথে আমাদের এই এক্সাম্পলের ফাইলটা শেয়ার করতে চাচ্ছি যাতে সে চেক করতে পারে ডাটাগুলো ঠিক আছে অর নট। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা শেয়ার বাটনে ক্লিক করব এবং এখানে জেনারেল অ্যাক্সেস নামে যে বাটনটা আছে, জেনারেল অ্যাক্সেসটাকে আমরা এনিওয়ান উইথ দা লিঙ্ক করব। দেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করার পরে এখানে ভিউয়ার নামে একটা বাটন আছে, আমরা ভিউয়ারে ক্লিক করব। আমরা হয় ভিউয়ারে রাখতে পারি বা এডিটরে রাখতে পারি। যদি ভিউয়ারে রাখি শুধু ক্লায়েন্ট দেখতে পারবে, কোনো মডিফিকেশন করতে পারবে না। যদি এডিটরে দেই তাহলে ক্লায়েন্ট এডিট করতে পারবে। দেন আমরা যে পজিশনে রাখি না কেন, দেন আমরা লিঙ্কটাকে কপি করব এবং টান। এখন যদি এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দেই, এখন যদি আমি লিঙ্কটা চ্যাট বক্সে দেই, চ্যাট বক্স থেকে লিঙ্কটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে আপনারা সবাই আমার এই লিঙ্কটাতে ভিউ করতে পারবেন, বা এই লিঙ্কটাকে এডিট করতে পারবেন, বা এই শীটটাতে এসে শীটটা অ্যাক্সেস করতে পারবেন। যারা একটু আছেন ফোন থেকে বলেন বা ডিভাইস থেকে বলেন, তারা একটু এসে দেখতে পারেন যে আপনারা সবাই এখানে আসতে পারছেন এবং আপনারা কে কোন অ্যাক্টিভিটি করছেন সেটা আমি দেখতে পারবো। এখানে অলরেডি দুজন চলে আসছে এবং দুইজনের কার্সরই আছে হচ্ছে 1 নাম্বার রো, এ নাম্বার কলামের 1 নাম্বার রোতে।
তারা যদি কোনো এডিট করে সেটাও আমি দেখতে পারবো। একজন এখানে আসলো, তো যে যেখানেই থাকো মানে এখানে যারা আসবে এবং এডিট করবে আমি সেটা দেখতে পারবো। দ্যাটস মিন যার কাছে ফাইলের অ্যাক্সেস থাকবে সে সহ যারা শেয়ার করছে ফাইলটাকে সবাই দেখতে পারবে। এই ফাইলগুলোতে মূলত আমরা অনলাইনে কাজ করে থাকি বা টিম বেস কাজ করে থাকি বা ক্লায়েন্টের সাথে অনলাইনে ফাইলগুলো শেয়ার করে কাজ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা যা করছি সেটা ক্লায়েন্ট দেখছে, বা আমি যদি 5 জনকে নিয়ে একটা শিটে কাজ করি সেই ক্ষেত্রে সেটাও ক্লায়েন্ট দেখতে পাচ্ছে যে আমি কি কাজ করছি। ক্লিয়ার? ওকে, এখানে অলরেডি হ্যালো ম্যাম একজন টাইপ করছেন, কিছু লেখার কোনো দরকার নেই। সো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইনে শিট শেয়ার করে কাজ করা। আমি এটাকে ভিউয়ার করে দিই, আপনাদের আর লেখালেখি লাগবে না। দ্যাটস ইট। যদি আমরা এটাকে অনলাইনে একসাথে সবাই মিলে কাজ করতে চাই বা ক্লায়েন্টের সাথে একসাথে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গুগল স্প্রেডশিটের লিঙ্কটা এনিওয়ান করে দেন আমরা যাদের সাথে কাজ করতে চাচ্ছি তাদেরকে শেয়ার করব, এবং খুব সুন্দর করে ওয়েল ফরম্যাটিং করে শেয়ার করব, যাতে কারো স্পেসিফিক এরিয়াতে কেউ ঢুকে কাজ না করে, সবারই একটা স্পেসিফিক এরিয়া থাকে যেই এরিয়াগুলোতে সে কাজ করবে, এবং ক্লায়েন্টও যেন আপনাদের এই শিটটা দেখে বুঝতে পারে যে না ঠিক আছে এখানে একটা ওয়েল ফরম্যাটেড টিম কাজ করছে, বা করেছে মানে আগে ওরা করে স্যাম্পল পাঠাচ্ছে, এটাও হতে পারে, বা করছে অন টাইম করছে, এটাও হতে পারে। সো এটা গেল গুগল স্প্রেডশিটের কথা। কিন্তু এই সেম কাজটা যদি আপনারা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে করতে চান, সবই করতে পারবেন, এর থেকে বেশি ফাংশনালিটি ইউজ করতে পারবেন, কিন্তু এইভাবে অনলাইনে শেয়ার করে সবাই মিলে কাজ করতে পারবেন না। যেহেতু আপনাদের কাজগুলো অনলাইনে, সো যে কোনো কাজ করতে গেলে আপনাদের অনলাইনে শিটগুলো শেয়ার করেই কাজ করতে হবে। এটা এমনটা না শুধু স্প্রেডশিট শেয়ার করা যায় এমনটা না, গুগল অ্যাপসের যে প্রোডাক্টগুলো আছে যেমন গুগল ডকুমেন্ট, যেটাকে আমরা গুগল ডক বলে থাকি, বা গুগল স্প্রেডশিট, দেন হচ্ছে গুগল পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড যেটাকে আমরা বলি, পাওয়ার পয়েন্টের অনলাইন ভার্সন, সবগুলোই আমরা কি করতে পারবো? সবাই মিলে অ্যাক্সেস নিয়ে অনলাইনে বসে করতে পারবো, এবং সেটাকে আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করলে সেও আমাদের সাথে শিটটা অবজার্ভ করতে পারবে। সো দ্যাটস ইট। আমরা এইভাবে হচ্ছে আমাদের গুগল স্প্রেডশিটটা ইউজ করে কাজ করব। যদি কেউ গুগল মাইক্রোসফট এক্সেলে করতে পারেন সেটাও ভালো, সেক্ষেত্রে সেটাকে আবার আপনাদেরকে ড্রাইভে আপলোড করে সেটার লিঙ্ক এনিওয়ান করে দেন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে, বা একদম যখন আমরা একটা কাজ শেষ করব সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা ক্লায়েন্টকে অনলাইন অনলাইন ফাইলটা দেওয়ার মানে অনলাইন ফাইলটাকে একটু স্কিপ করি, সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি বক্সের ভিতরে হচ্ছে আমাদের এই অনলাইন ফাইলটাকে মাইক্রোসফটে ডাউনলোড করে মাইক্রোসফটের ফাইলটা আমরা প্রেফার করি। এই সবকিছু আমি দেখাবো, পরবর্তীতে দেখাবো। এখানে ফাইলে গেলে আমরা ডাউনলোডের অপশন পাচ্ছি এবং মাইক্রোসফট এক্সেলে ডাউনলোডের অপশন পাচ্ছি। যদি কাউকে মাইক্রোসফট এক্সেল ফাইল দিতে হয় ডকুমেন্ট আকারে, যদি আপলোড করে বা অ্যাটাচ করে দিতে চান, সেই ক্ষেত্রে এটাকে মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করার অপশন আমরা পাচ্ছি। ক্লিয়ার? তো ম্যাম, এই হচ্ছে। একটা লিংক যদি ফাইবারে দেই তাহলে কি কোনো সমস্যা হবে না? না না, লিঙ্ক দিলে সমস্যা হবে না, কিন্তু হচ্ছে ডেলিভারি বক্সে হচ্ছে ধরেন আপনি লিঙ্কটা দিলেন, ক্লায়েন্ট ভুলে ডাটাগুলো রিমুভ করে দিল ভুলে, এবং সে ফাইবারকে ক্লেম করলো যে সেলার আমাকে কোনো ডাটা দেয়নি, একটা ফাঁকা ফাইল শেয়ার করছে, সেক্ষেত্রে ফাইবার কি করবে? ফাইবার এসে দেখবে আসলে সিটটা ফাঁকা, তখন ব্লেমটা কিন্তু পুরোপুরি আপনাদের উপরে আসবে। তো এই ক্ষেত্রে ফাইবারে অনলাইন ফাইল শেয়ার করা মানে একটু রিস্ক হয়ে যায়। তো সব সময় নিজেদেরকে সেফ জোনে রাখার জন্য একটা মাইক্রোসফট ফাইল অ্যাটাচ করে দিবেন, সেই ক্ষেত্রে মাইক্রোসফট ফাইলের ভিতরে ভুল ধরার কিন্তু কোনো অপশন নেই। অনলাইন ফাইলও শেয়ার করেন, সাথে একটা মাইক্রোসফট ফাইলও অ্যাটাচ করে দেন। যেমন ধরেন আপনাদের মধ্যে থেকে কেউ এসে যদি ডাটাগুলো ডিলিট করে দেয়, এই শীটটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। সো ইন কেস অফ এটা হলো তখন কিন্তু ক্লায়েন্টের দিক থেকে কিন্তু সে তার ভুলটা হয়তোবা সে ভুলে করে ফেলছে, বা সে নিজেও বোঝেনি সে কিভাবে করছে, সেই ক্ষেত্রে সে তখন দোষটা আপনাকে দিবে বা সেলারকে দোষারোপ করবে যে তুমি আমাকে আসলে ডাটাই দাওনি, বা তোমাকে আমি যে কাজ করতে বলছি সে তুমি কাজই করোনি। ফাইবারকে যদি এটা ক্লেম করে, ফাইবার এসে দেখবে যে হ্যাঁ সত্যি ভুলটা আপনারই ছিল, তখন পুরোপুরি দোষটা কিন্তু সেলারের উপর পড়ে যায়। সো এই ক্ষেত্রে এটা একটু রিস্ক হয়, এভাবে আমরা কাজ করি বাট একটু রিস্ক হয়। ম্যাম, তাহলে তো কাজ যখন করব এক্সেল শিটে আমি রেখে লাস্টে এক্সেল শিটে মানে না 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 ওইটা আরেকটা কপি করে গুগল ডক্সে আপলোড দিয়ে। না, অনেক অনেক কাহিনী, এগুলো তো দরকারই নেই। কাজ আপনারা গুগল স্প্রেডশিটে করবেন, যখন আমরা কাজটা ক্লায়েন্টকে ডেলিভারি করব তখন স্প্রেডশিটটাকে জাস্ট আমাদের হচ্ছে মাইক্রোসফটে ডাউনলোড করে ফাইলটাকে অ্যাটাচ করে দেব। আপনারা চাইলে লিঙ্কও দিতে পারেন, সেই ক্ষেত্রে আমি রিক্সের কথাটা আপনাদেরকে মেনশন করে রাখলাম যে সামহাও এটা যদি ক্লায়েন্টের তরফ থেকে ক্লায়েন্ট যদি খুব ভালো মতো এক্সেল হ্যান্ডেল করতে পারে, স্প্রেডশিট হ্যান্ডেল করতে পারে, সমস্যা নেই, বাট সামহাও যদি না পারে সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তীতে আপনাদেরকে যে কোনো একটা ব্লেন্ডারে পড়লেও পড়তে পারেন, মানে এটা একদম শিওর না যে পড়বেনই পড়বেন, হলেও হতে পারে, এরকম একটা পসিবিলিটি কাজ করে আর কি। জি ম্যাম, এটা যাই হোক, বলছেন আমাদের জন্য মানে একটা সতর্কবার্তা, অনেক ভালো হয়েছে। ওকে আমরা একটা অল্টারনেটিভ রেখে দিলাম আর কি আমাদের ওকে কাছে।
তো মূলত আমরা দেখে নিলাম যে এই পোর্শনটুকুতে আমরা যদি ম্যানুয়ালি কাজ করিও তাহলে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। এই পর্যন্ত আমাদের কাজগুলো দেখা শেষ, যে আমরা যদি ম্যানুয়ালি করিও সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করতে পারি সেটা আমরা দেখলাম। এবার চলে আসি কাজগুলো আমরা যদি মানে আমরা যদি কোনো অটোমেটিক টুলস এর মাধ্যমে করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে করব। এবং এখানে আরো কিছু ব্যাপার আছে যেগুলো আমরা দেখিনি, যেমন ধরেন হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ কিভাবে বের করতে হয় দেখিনি, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এখনো দেখিনি, এমপ্লয় কাউন্ট কিভাবে বের করতে হয় এখনো দেখিনি। টেকনোলজির ব্যাপারটা যদিও আমরা গুগল করলেই পেয়ে যাব, তবে কিছু কিছু টুলস টেকনোলজিটাও প্রোভাইড করে যে একটা কোম্পানি কি টেকনোলজি ইউজ করছে। এটা খুব রেয়ার কেসে দরকার হয়, ম্যাক্সিমাম টাইম বা 90% টাইম সেটা দরকার হয় না। তারপর যদি দরকার হয় আমরা গুগল করলে বা যে টুলসটার মাধ্যমে দেখতে পাবো সেটা আমি বলে দিচ্ছি। তো এই ডাটাগুলো আমরা কিভাবে পাবো, মানে যে ডাটাগুলো আসলে আমি বলবো যে নর্মালি ডিরেক্টরি সাইডে আমরা পাই না, সেই ডাটাগুলো কিভাবে আমরা পাবো। এবং যদি এই ডাটাগুলোকে যদি আমরা যেই কোম্পানি যেই ডাটাগুলোর কথা বলছি এই কোম্পানির এই ডাটাগুলো যদি আমরা ইয়ে করতে চাই, যদি অটোমেটিক করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। আমরা তো অটোমেটিক করিনি, আমরা তো শুধুমাত্র দেখলাম কিভাবে ম্যানুয়ালি ডাটা কালেক্ট করা যায়। এখন অটোমেটিক যদি করতে হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। এখানে অটোমেটিক কোম্পানি লিড কালেক্টের কিছু টুলস আমি আপনাদেরকে সাজেস্ট করব, যার মধ্যে আছে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং আছে, ডাটা স্ক্র্যাপার আছে এবং গুগল ম্যাপ স্ক্র্যাপার আছে, এবং এই জিনিসগুলো আসলে ডে বাই ডে আপডেট হয়। এখন আমি আপনাদেরকে এই তিনটা দেখাচ্ছি। আগামী 6 মাসও যে এই তিনটাই মার্কেটে থাকবে ব্যাপারটা এমন না, নতুন কোনো স্ক্র্যাপার আসলেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই টপিকটা জানতে হবে যে গুগল থেকে অটোমেটিক ডাটা কালেক্ট করাকে বলা হয় গুগল স্ক্র্যাপার, বা এই ডাটাগুলো কালেক্ট করাকে বলা হয় স্ক্র্যাপার। যেই টুলস এর মাধ্যমে আমরা ডাটাগুলোকে কালেক্ট করব সেটাকে বলা হয় স্ক্র্যাপার টুলস। তার মানে আমরা যদি গুগল থেকে অটোমেটিক কোম্পানি ডাটা হোক আর যে কোনো ডাটা হোক যদি আমরা অটোমেটিক টুলস এর মাধ্যমে কালেক্ট করতে চাই এবং অটোমেটিক টুলস এর কোনো আপডেট আছে কিনা সেটা রিসার্চ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, স্ক্র্যাপার লিখে সার্চ করব বা গুগল স্ক্র্যাপার লিখে সার্চ করব। গুগলে যত স্ক্র্যাপার আছে সবগুলোই মূলত গুগল থেকে বা অনলাইন থেকে ডাটা অটোমেটিক কালেক্ট করতে সাহায্য করে। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাডাম স্ক্র্যাপারটা একটু সমস্যা করে বুঝছেন, স্ক্র্যাপার তো আপনার সমস্যা একই করবে, ডাটা একই ডাটা বারবার দেয়, সমস্যা হচ্ছে এটা। স্ক্র্যাপার তো সমস্যা করবেই, সেই ক্ষেত্রে বেস্ট আপনার আপনার জন্য বেস্ট কোন স্ক্র্যাপারটা কাজ করছে সেটা দেখতে হবে। এই অল্টারনেটিভ আছে নাকি ম্যাডাম স্ক্র্যাপারের মধ্যে? স্ক্র্যাপারের অল্টারনেটিভ নেই, তবে যদি আপনি পাইথন স্ক্র্যাপিং শিখতে পারেন আপনি স্ক্র্যাপারের অল্টারনেটিভ তৈরি করে ফেলতে পারবেন। জি ম্যাডাম, বুঝি নাই কথাটা। পাইথন স্ক্র্যাপার নামে আরো একটা অপশন ও আছে, আচ্ছা সেটা হচ্ছে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। স্ক্র্যাপারের অল্টারনেটিভ। যদি আপনি সামহাও সেটা শিখতে পারেন, অনেক পাইথন স্ক্র্যাপাররা আছেন, ধরেন আমরা যে কাজগুলো নর্মালি যে কাজগুলো স্ক্র্যাপার দিয়ে করতে পারি না, বা অনেক জি বড় ম্যাডাম। বড় লিস্ট আমরা স্ক্র্যাপার দিয়ে করতে পারছি না বা এটা আসলে করা সম্ভব না, তখন জি আমরা ম্যাডাম। পাইথন স্ক্র্যাপার যারা পাইথন দিয়ে স্ক্র্যাপ করে তাদেরকে যদি হায়ার করেন বা তাদেরকে যদি তাদের কাছে যদি যান তখন সেই কাজটা কিন্তু তারা আপনাদেরকে খুবই সহজে করে দেবে। এখন সেই ক্ষেত্রে আপনারা চাইলে পাইথন স্ক্র্যাপিংটাও শিখতে পারেন, বা যদি ইন কেস অফ এমন কোনো লিস্ট আপনাদের কাছে আসে যেটাকে স্ক্র্যাপ করতে হবে, ধরেন 50-60 হাজারের একটা লিস্ট আসলো যেটাকে আগে স্ক্র্যাপ করতে হবে দেন কাজ করতে হবে, বিকজ 50-60 হাজার ডাটা তো একা করা সম্ভব না, টিম লাগবে। টিমের ক্ষেত্রে ডাটাগুলো তো আমি একটা লিঙ্কের মাধ্যমে করাতে পারবো না, আমাকে অবশ্যই ডাটাগুলো কি করতে হবে, আগে স্ক্র্যাপ করতে হবে বা আগে সেগুলোকে কালেক্ট আগে করতে নিয়ে নিতে হবে, হবে। জি ম্যাডাম। দেন হচ্ছে সেগুলোর এগেনস্টে আমাদের এক একজনকে এক একটা পোর্শন দিয়ে কাজ করাতে হবে। সেই ক্ষেত্রে তখন ওই পজিশনে যদি স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করার মতো কেউ কাউকে না পান বা নিজে যদি সময় না পান, স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করাতে অনেক সময় লাগছে বা অনেক সময় হচ্ছে না, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা এটা একদম বেস্ট ডাটা স্ক্র্যাপার। এটা দিয়ে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স আছে, এটা দিয়ে আমরা 40,000 প্লাস ডাটা স্ক্র্যাপ করছি। তানজু ম্যাম, লাস্ট টাইম আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কত ডাটা স্ক্র্যাপ করছি লাস্ট ম্যাডাম পডকাস্টে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা, এটা ঠিক আছে ম্যাডাম, এটাতে মোটামুটি বাবা ভ্যালুয়েবল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যায় কথাতে। ওইটা তো ঠিক আছে লাস্ট ম্যাডাম। টাইম আমরা ইনস্টা ডাটা স্ক্র্যাপার দিয়ে প্রায় 40,000 প্লাস ডাটা স্ক্র্যাপ করছি, কিন্তু সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার যে একজন বা দুইজনকে দায়িত্ব নিতে হবে যে হ্যাঁ আমি দায়িত্ব থেকে এই ডাটাগুলো কালেক্ট করব। সো এই সময়টা যদি আপনারা দিতে পারেন করবেন, আর যদি মনে করেন যে না এই সময়টা দিতে পারছি না সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ডিরেক্টলি পাইথন দিয়ে যারা স্ক্র্যাপ করে, মার্কেট প্লেসে অনেক পাইথন স্ক্র্যাপার আছে যারা পাইথন দিয়ে ডাটা স্ক্র্যাপ করে, ডিরেক্ট পাইথন স্ক্র্যাপারকে হায়ার করলে খুবই কম প্রাইস, ধরেন 50-60 হাজার ডাটা তারা স্ক্র্যাপ করে দেয় $5-10 মধ্যে, হ্যাঁ খুবই কম প্রাইস থাকে এবং রিলায়েবল প্রাইস থাকে। তো আমি বলবো ভার্সনটা যে কি আমাদের নাকি জি, পেইড নাকি পেইড ভার্সন নাকি?
কোনটা? পাইথন ডাটা স্ক্রেপার। পাইথনটা তো আপনার পেইড ভার্সন না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে ব্যাকএন্ড থেকে তারা ভাই আপনাকে ডাটা কালেক্ট পাইথনটা করে দেবে। একদম আলাদা। এটা কোনো টুলস না, ওকে? আমি একটু সবাইকে মিউট করছি, অনেকে নয়েজ আসছে। পাইথনটা কোনো টুলস না, পাইথনটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেকে ডাটা স্ক্র্যাপ করে থাকে ব্যাকএন্ডে কোড সোর্স করে। একটা প্রত্যেকটা সাইট, যেমন এই সাইটটার একটা কোডিং আছে ব্যাকএন্ডে, ঠিক না? আমরা যদি এটা ইন্সপেক্টে যাই আমরা অনেক কোড দেখতে পারবো। ধরেন এটা ইন্সপেক্টে গেলাম, এখানে অনেক কোড দেখতে পাচ্ছি। তো এই কোডিং গুলোকে যারা সোর্স করে এদেরকে বলা হয়, বা সোর্স করে যারা ডাটা স্ক্র্যাপ করে এদেরকে বলা হয় পাইথন স্ক্র্যাপার, বা ওরা হচ্ছে স্পেসিফিক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডাটাগুলোকে স্ক্র্যাপ করে। এটা তখন আপনারা এই অল্টারনেটিভে যাবেন যখন আপনারা একটা ভ্যাস্ট অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে কাজ করবেন। যতক্ষণ পর্যন্ত আপনারা এই স্ক্র্যাপার গুলো দিয়ে কাজ করতে পারছেন আপনারা এগুলো দিয়েই করবেন, বিকজ এইগুলো পাইথনের মাধ্যমে স্ক্র্যাপার গুলো, টুলস গুলো বা অ্যাপ্লিকেশন গুলো আমাদেরকে অলরেডি মানে এক্সটেনশন আকারে মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব। এবং এখন বর্তমানে এই তিনটা আছে, পরবর্তীতে আরো বা পরবর্তীতে হচ্ছে এখন যেগুলো ভালো কাজ ম্যাডাম করছে এই যে না সেগুলো পরবর্তীতে পাইথনের আপডেট যে আনতে পারে। ব্যাপারটা বললেন ম্যাম, পাইথন বলছিলাম নিয়ে, যে পাইথন হ্যাঁ হ্যাঁ বলেন। পাইথনের যে ব্যাপার ওইটা কি আমাদেরকে দেখাবেন? ওইটা কি আমাদেরকে একটু দেখাবেন আপনি, যে কিভাবে করতে হয় না করতে হয় জিনিসগুলো? এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আপনাকে চাইলেও আপনি এটা শিখতে পারবেন না। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে আপনাদেরকে আইটি বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতে হবে, বা আপনাদেরকে আগে কোডিং শিখতে হবে, আপনাদেরকে বেসিক সি প্রোগ্রামিং শিখতে হবে। সো এটা পুরোপুরি সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপার। যারা কোডিং নিয়ে কাজ করে তারা হয় আইটি বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বা নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলেও ওরা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সো এটা পুরোপুরি একটা অন্য সাইড, একটা অন্য সেক্টর। ওইটা আমি অল্টারনেটিভ হিসেবে আপনাদেরকে বললাম যে অল্টারনেটিভ হিসেবে যদি কখনো মনে হয় এই স্ক্র্যাপার গুলো দিয়ে কাজ হচ্ছে না, ওই অল্টারনেটিভটা আমি আজকে বলে দিলাম। বিকজ আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সেক্টরে যারা কাজ করে তাদের মধ্যে প্রায় 70% লোক জানে না যে এইখানে আমি যদি স্ক্র্যাপিং এ আটকিয়ে যাই আমি কাদেরকে দিয়ে পরবর্তীতে স্ক্র্যাপ করাতে পারবো খুবই কম সময়ে। আমি সেই অল্টারনেটিভটা আপনাদেরকে বললাম। আপনারা যদি মার্কেট প্লেসে যে পাইথন স্ক্র্যাপার লিখে সার্চ করেন, অনেক পাইথন স্ক্র্যাপার আপনার কাছে বা অনেক পাইথন স্ক্র্যাপারের প্রোফাইল চলে আসবে। সো এটা পুরোপুরি একটা অফ টপিক নিয়ে আমি ম্যাডাম প্রায় 7-8 মিনিট কথা বলে ফেললাম। আমি সরি ফর দ্যাট। অফ টপিকটা আমি বাদ দিচ্ছি, এবার আমরা টপিকে আসছি। ম্যাডাম তো এটা যদি ছাড়া এই মানে এই গুগল স্ক্র্যাপার যে ফ্রি এক্সটেনশন ছাড়া এমনি পেইড কোনো টুল নাই যেটা দিয়ে আমরা 5-10 হাজার ইয়ে করতে পারবো, ডেটা কালেকশন করতে পারবো? পেইড টুলস অনেকগুলো আছে, যেমন এখানে লাস্ট 3 নাম্বার যেটা আছে গুগল ম্যাপ, এটাই পেড টুলস। এটা এটা দিয়ে মনে হয় আমরা ম্যাক্সিমাম 200 থেকে 300 লিড কালেক্ট করতে পারবো, বা ম্যাক্স 500 ডাটা গুগল ম্যাপ থেকে কালেক্ট করতে পারবো। গুগল ম্যাপ থেকেও যদি আমাদের এর থেকে বেশি ডাটা কালেক্ট করতে হয় তখন আমাদের এই যে জি ম্যাপ স্ক্র্যাপারটা পেইড নিতে হবে। সো আমি একটু টপিকটা শেষ করি, দেন আপনাদের পরবর্তী কোশ্চেন গুলো আমি অ্যান্সার করছি। তো এখানে আমরা 3টা স্ক্র্যাপার দেখতে পাচ্ছি, যার মধ্যে সব থেকে সহজটা দিয়ে আমি শুরু করি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার সব থেকে সহজ এবং এক ক্লিকে ডাটা স্ক্র্যাপ করা যায়। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে যদি আপনারা সার্চ করেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের যে হচ্ছে ক্রোম ভার্সনটা আছে এটা পেয়ে যাবেন, বা এটাকে আমরা বলছি এক্সটেনশন। আমরা এক্সটেনশন পেয়ে যাব, এবং এক্সটেনশন পাওয়ার পরে এখানে দেখেন রিমুভ ফ্রম ক্রোম আছে, আমার এটা অলরেডি অ্যাড করা আছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম বাটন আসবে, অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করবেন, এবং এখানে যে এক্সটেনশন নামে যে আইকনটা দেখতে পাবেন, অ্যাড করার পরে আইকনটা আসবে যাদের কোনো ধরনের কোনো এক্সটেনশন আগে থেকে অ্যাড করা নেই। এই আইকনটা যখন আসবে এটাতে ক্লিক করবেন, এবং এখানে দেখেন পিন নামে একটা অপশন থাকবে, এটাকে তখন পিন করে দেবেন। আমার অলরেডি এটা পিন করা আছে, দ্যাটস ওয়াই এখানে দেখা যাচ্ছে। আমি যদি এটা যদি আমার পিন না করা থাকে তাহলে এক্সটেনশন বারে আমার এই এক্সটেনশনটা শো করবে না। সো আমি এটাকে যেটা করব, এটা পিন করে দেবো। আগে অ্যাড করব, অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করব, দেন এটাকে পিন করব। এরপরে চলে আসি আমার টার্গেটেড সার্চিং লিস্টে। এটা হচ্ছে আমার সার্চিং লিস্ট। একটু আগে যে সার্চিং লিস্ট থেকে আমরা ম্যানুয়ালি ডাটা কালেক্ট করে দেখছিলাম, এখন এই সার্চিং লিস্ট থেকে আমরা ডাটা ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে কালেক্ট করব। ওকে, ডাটা স্ক্র্যাপারটা মূলত অটোমেটিকই কাজ করে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা স্ক্র্যাপ করতে পারি। আমরা যদি একটু দেখি যে আসলে কতগুলো ডাটা আমাদের এখানে আছে, টেক্সাসের কতগুলো প্লাম্বার লিস্ট আমরা এক পেজে পাচ্ছি। তো প্রথম পেজে পাচ্ছি আমরা 30টা প্লাম্বার কোম্পানির ডাটা, এবং এখানে আরো
এবং এখানে আরো পেজেস আছে, মানে এর পরবর্তীতে আরো কোম্পানি আছে। আমরা যদি নিচের দিকে দেখি 2 নাম্বার পেজেস আছে, 3 নাম্বার আছে, এবং এখানে আরো পেজেস আছে। তার মানে আমরা কি করতে পারি, আমরা পরবর্তী পেজেস গুলোতে যেতে পারি। ওকে, পরবর্তী পেজেস গুলোতে আমরা খুব ইজিলি যেতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডাটাগুলোকে আমরা অটোমেটিক ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে স্ক্র্যাপ করব। এবং এই ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে স্ক্র্যাপ করার জন্য কিছু দরকার হয় না, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আমাদের 1 নাম্বার পেজে যে 30টা কোম্পানি ছিল প্ল্যাম্বারের, এই 30টা কোম্পানির ডাটা আমাদের কালেক্ট হয়ে গেল। এবার আমরা যদি মনে করি যে আমরা আসলে এটাকে 1 নাম্বার পেজ তো কালেক্ট করলাম, এরপরে হচ্ছে পরবর্তী যে ডাটাগুলো আছে, পরবর্তী ডাটাগুলো আমাদের দরকার। পরবর্তী ডাটাগুলো আমরা 2টা ওয়েতে কালেক্ট করতে পারি। একটা হচ্ছে নেক্সট বাটন, যেটা লোকেট নেক্সট বাটন, এটার মাধ্যমে আমরা পরবর্তী ডাটাগুলো কালেক্ট করতে পারি। এবং স্টার্ট ক্রাউলিং, এটার মাধ্যমে আমরা পরবর্তী পেজের ডাটাগুলো কালেক্ট করতে পারি। সো আমরা যেটা করছি, আগে স্টার্ট ক্রাউলিং দিয়ে দেখছি, দেন হচ্ছে নেক্সট বাটন দিয়ে দেখছি। তো স্টার্ট ক্রাউলিং দিয়ে ডাটা কালেক্ট করার জন্য ফার্স্টেই এখানে যে ইনফাইনাইট স্ক্রল নামে যে বাটনটা আছে সেটাকে চেক করতে হবে, এবং স্টার্ট ক্রাউলিং এ ক্লিক করার আগে এটাকে মিনিমাইজ করে দেন পরবর্তী যে পেজটা আছে আমাদের 1 নাম্বারে, 1 নাম্বার পেজে 30টা কোম্পানি তো অলরেডি কালেক্টেড। এবার আমরা কি করব, 2 নাম্বার পেজেসে ক্লিক করব। এখন আমার 2 নাম্বার পেজেসের ডাটাগুলো দরকার। সো এটা হচ্ছে 2 নাম্বার পেজেস। 2 নাম্বার পেজ আসার পরে টাস্ক বার, আই হোপ সবাই আমার টাস্ক বার দেখতে পাচ্ছেন। টাস্ক বারে দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের প্রথম পেজে 30টা ডাটা কালেক্ট করা যে পেজটা ছিল, যেখানে আমরা ইনফাইনাইট স্ক্রল যে বাটনটাতে ক্লিক করলাম সেটা ছিল। এটা যখন আমি মিনিমাইজ করি এটা থাকে টাস্ক বারে। এই পর্যায়ে আমাকে টাস্ক বার থেকে এটাকে নিতে হবে। আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে আমার এইটা চলে যাবে, মানে আমার ডাটাগুলো একত্র হচ্ছে না, সব সেপারেট সেপারেট ভাবে কালেক্ট হবে। সো এই পর্যায়ে আমরা কি করব, টাস্ক বার থেকে এটাকে অ্যাক্সেস করব বা ক্লিক করব, দেন স্টার্ট ক্রাউডিং বাটনটাতে ক্লিক করব এবং ওয়েট করব পরবর্তী পেজে 30টা ডাটা কালেক্ট হয়ে এখানে 90 ডাটা কালেক্ট হওয়া পর্যন্ত। সরি, 60 ডাটা। পরবর্তী পেজে যেহেতু 30টা ডাটা ছিল, সেই ক্ষেত্রে 2 নাম্বার পেজে ডাটা যখন কালেক্ট হলো তখন এখানে আমাদের টোটাল রো কালেক্টেড দেখাচ্ছে 60। তার মানে জাস্ট 2টা ক্লিকে আমরা 60 ডাটা কালেক্ট করে ফেললাম। সেম ভাবে এটাকে আমরা আবার মিনিমাইজ করব। এবার যদি আমাদের 3 নাম্বার পেজে ডাটা দরকার হয়, যদি আমাদের 3 নাম্বার পেজে যেতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, 3 নাম্বার পেজে ক্লিক করব এবং 3 নাম্বার পেজে আসার পরে আমরা 3 নাম্বার পেজে ডাটাগুলোকে কালেক্ট করব। আবারও আমরা টাস্ক বার থেকে আমাদের যে হচ্ছে ডাটা স্ক্র্যাপারটা ছিল সেটাকে অ্যাক্সেস করলাম এবং স্টার্ট বাটনে ক্লিক করছি। এরপর যে আর যে ইনফাইনাইট স্ক্রল যে অপশনটা ছিল সেটাতে ক্লিক করার দরকার নেই, জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করছি এবং ওয়েট করছি 3 নাম্বার পেজে 30টা ডাটা এখানে অ্যাড হওয়া পর্যন্ত। এবং এখানে এখন দেখেন রো কালেক্টেড 90। তার মানে 3 নাম্বার পেজের 30টা ডাটা এখানে কি হলো, অ্যাড হলো। আমরা 3 নাম্বার পেজে 3 নাম্বার পেজ পর্যন্ত যে ডাটাগুলো ছিল টোটাল 90 ডাটা, সেটা আমরা কালেক্ট করে ফেললাম। ওকে, এরপর আমরা 4 নাম্বার পেজে যাই। সেম ভাবে যদি আমার 4 নাম্বার পেজে ডাটাগুলো লাগে, আমরা স্টার্ট বাটনে ক্লিক করছি এবং এখানে 4 নাম্বার পেজে ডাটাগুলো কালেক্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি। আমি আর পেজ দেখাবো না, বাকি পেজগুলো আপনাদের যার যখন যেরকম পেজ কালেক্ট করা দরকার হবে সেই অনুযায়ী আপনারা ডাটাগুলো কালেক্ট করে ফেলবেন। ওকে, ম্যাম ফ্রিতে কতগুলো পেজ নিতে পারবো ম্যাম আমরা? সব নিতে পারবেন, এটা টোটালি ফ্রি। আমি আপনাদের তো বললাম যে আমরা লাস্ট প্রজেক্টেও প্রায় 40,000 ডাটা এক্সপোর্ট, আমরা এই টুলস এর মাধ্যমে প্রায় 40,000 ডাটা আমরা স্ক্র্যাপ করছি। তো 4 নাম্বার পেজ পর্যন্ত আমাদের ডাটা কালেক্ট শেষ। এখন আমরা দেখি আসলে কি কি ডাটা আমাদের আসলো। এটা একটা দেখার বিষয় আছে যে কি কি ডাটা আমরা পেলাম এবং সেটাকে আমরা কিভাবে এক্সেলে নিব। এখানে দেখেন এক্সেলে ডাউনলোড করার একটা বাটন আছে, সিএসভি তে ডাউনলোড করার একটা বাটন আছে। সিএসভি হলো এক্সেলের একটা ফাইল ফরম্যাট। আমরা সিএসভি তেও করতে পারি, সেই ক্ষেত্রেও সেটা মাইক্রোসফটে ওপেন হবে। আমরা এক্সেলেও ডাউনলোড করতে পারি, সেই ক্ষেত্রেও সেটা মাইক্রোসফটে ওপেন হবে। আমরা কপি অল ক্লিক করে এটাকে কপিও করতে পারি, দেন আমাদের একটা ফাইল নিতে পারি। আমি এখান থেকে একটা শীট নিচ্ছি, নতুন করে ফাইল নিলাম না। একটা গুগল স্প্রেডশিট নেবেন, নেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের ডাটাগুলোকে পেস্ট করছি, বিকজ আমরা ডাটাগুলোকে কিন্তু কপি করে নিয়ে আসছি, আমরা কোথাও থেকে বা কোনো ফরম্যাটে ডাউনলোড করিনি। যেহেতু আমরা ডাটাগুলোকে কপি করলাম, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমাকে দেখতে হবে যে আসলে এখানে কি কি ডাটা ছিল এবং আমরা কি কি ডাটা পেলাম। একটা কোম্পানির আন্ডারে এখানে কি কি ডাটা ছিল,
তো দেখি একটা কোম্পানির আন্ডারে কি কি ডাটা এখানে আসলে ছিল এবং আমরা কি কি ডাটা পেলাম। এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে খুবই একটা মানে একটা আমি বলবো যে এই একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ওরা কোনো কোনো সাইডের জন্য ভিতরে ঢুকে ডাটা নিবে না। যেমন আমরা যখন এইখানে ক্লিক করছি এই পেজটা ওপেন হচ্ছে, মানে ডিটেলস পেজ ওপেন হচ্ছে, এখন ডিটেলস পেজের মধ্যে আমরা এই ডিটেলস গুলো দেখতে পাচ্ছি। বাট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই ডিটেলস পেজে আসবে না। ও যেটা করবে, ও এখান থেকে যে ডাটাগুলো পাবে সেগুলোই নিবে। যেমন এখান থেকে কোম্পানি নাম পাচ্ছে, কোম্পানি নাম নিবে, ফোন নাম্বার নিবে, অ্যাড্রেস নিবে, দেন এখান থেকে ক্যাটাগরি নিবে, ওয়েবসাইট নিবে, ইয়ার্স ইন বিজনেস নিবে। যেগুলো এখান থেকে পাচ্ছে সেগুলোই নিবে। বাট ভিতরে ক্লিক করে কি ডাটা ভিতরে অ্যাভেলেবেল আছে সেটা কখনোই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিবে না, বিকজ এটা একটা ফ্রি টুলস। ওদের কাজ হচ্ছে যেই পেজ ওকে স্ক্র্যাপ করতে বলা হচ্ছে সেই পেজে যা পাবে সেটাই নিবে। এখন যদি ওকে এই পেজে আসার পর যদি স্ক্র্যাপে ক্লিক করা হয় তাহলে এই পেজে যা আছে তাই নিবে। কিন্তু আমরা তো আমরা স্ক্র্যাপ করব কি, লিস্ট স্ক্র্যাপ করব, ঠিক না? আমাদের তো একটা একটা ডাটার পেজ ওপেন করে তো স্ক্র্যাপ করা আমাদের দ্বারা সম্ভব না। আমরা অলওয়েজ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যখন ইউজ করব তখন কি করব, একটা লিস্ট আমরা স্ক্র্যাপ করব এবং ওই লিস্টটাকে আমরা ওয়েল ফরম্যাট করব। তো সেই ক্ষেত্রে ম্যাডাম, আমাদের বাধ্য হয়ে এইখানে লিস্টটা স্ক্র্যাপ করতে এইখানে হলো। ইমেল অ্যাড্রেসটা নেওয়ার অপশন নাই, ইমেলটা। না, এখানে ইমেল অ্যাড্রেস নেই, ডিরেক্টরি সাইট গুলোতে ইমেল অ্যাড্রেস থাকে না, খুব কম। যেমন তাহলে বলেন, ইমেলটা কিভাবে কালেক্ট করব আমরা? এটা তো এখনো আসেনি তো। এটাই তো বলছিলাম যে আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। এখানে যে যে ডাটাগুলো আছে যেগুলো আমরা ডিরেক্টরি সাইডে পাচ্ছি না সেগুলো আমরা কিভাবে পাবো, সেখানে আমি আসিনি তো এখন। ওই যে এই জিনিসগুলো তো এখনো দেখাইনি আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি, থ্যাংক ইউ। ওকে, তো যেটা বলছিলাম, যেহেতু আমরা লিস্ট থেকে ডাটাগুলো কালেক্ট করব সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই লিস্ট থেকে ডাটাগুলো কালেক্ট করতে হবে এবং আমরা ভিতরে যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু পাচ্ছি না। ওকে, তো আমরা এখন যেটা ফরম্যাট করব সেটা আমরা দেখবো যে আমরা কি কি ডাটা পেলাম। ফার্স্টে একটা থাম্বনেল লিংক পাচ্ছি। এই থাম্বনেল লিংকটা কোনটা আপনাদের যদি মনে হয় যে আমি একটু ওপেন করে দেখি, দেখতে পারেন এখানে অনেকগুলো পিকচার থাকবে। হ্যাঁ, এই যে একটা পিকচার আছে, এই পিকচারটাকে থাম্বনেল বলছে ওরা। সো এটাকে থাম্বনেল হিসেবে ধরবে। এই যে এখানে একটা আইকন আছে এটাকে থাম্বনেল হিসেবে ধরবে। এগুলোকে অনেকগুলো যতগুলো পিকচার ওরা পাবে এগুলোকে ওরা থাম্বনেল হিসেবে ধরবে। তো আমাদের এই ধরনের কোনো পিকচারের দরকার নেই। যদি আপনারা যদি প্রয়োজন স্বার্থে যদি মনে করেন যে এটা আমার দরকার আছে তাহলে রাখবেন, আদারওয়াইজ আমরা এটাকে কি করব, এটাকে ডিলিট করে দেব। মানে এই সেলটাকে আমরা ডিলিট করে দেব, কোনো ধরনের থাম্বনেল আমাদের দরকার নেই। আপনারা ওপেন করে দেখতে পারেন যখন আপনারা এটাকে ডাউনলোড করবেন তখন এটাকে ওপেন করে দেখতে পারেন। আচ্ছা সরি, কন্ট্রোল জেড, এটাকে ডিলিট করব। ওকে, ডিলিট করে দিলাম। এখন যে কলামটা আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটা রেখে দিচ্ছি। দেন হচ্ছে বিজনেস নেম, এটাকে বলছে হাইপার লিঙ্ক। বিজনেস বিজনেস নেমের হাইপার লিঙ্ক মানে এই বিজনেস নেমটা কোথা থেকে দেখাচ্ছে সেটার সোর্স আমাদেরকে দিচ্ছে ইউলো পেজের সোর্স, যে আমি এই বিজনেস নেমটা ইউলো পেজ থেকে দেখাচ্ছি। সো এই ক্ষেত্রে এই যে লিঙ্কটা, এটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখবো এটা হচ্ছে কোম্পানিটার ডিটেলস পেজ। ওকে, মানে আমরা কোম্পানি যখন এই কোম্পানির নামের উপরে ক্লিক করছি তখন এই ডিটেলস পেজটা ওপেন হচ্ছে। এই লিঙ্কটা হচ্ছে মূলত সেই ডিটেলস পেজের লিঙ্ক। এই ক্ষেত্রে এই লিঙ্কটা আমাদের দরকার হয়। হ্যাঁ, বিজনেস নেম ইউআরএল হিসেবে বা সোর্স হিসেবে এই নেমটা আমাদের, মানে এই লিঙ্কটা আমাদের অনেক সময়ই দরকার হয়। ক্লায়েন্ট অনেক সময় নিজে থেকেই বলে দেয় যে আমাকে সোর্স ইউআরএলটা দিয়ে দিবা। তো সেই ক্ষেত্রে আমাদের এই লিঙ্কটা দরকার হয় মাঝে মধ্যে, তাই আমরা এই লিঙ্কটা রেখে দিলাম। পরের কলাম থাকছে বিজনেস নেম, এটাও আমাদের প্রয়োজনীয় একটা ডাটা, এটাকেও আমরা রেখে দিচ্ছি। ক্যাটাগরি থাকছে, ক্যাটাগরি যেহেতু একাধিক ক্যাটাগরি তাই এখানে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 থাকছে। এবং এই ক্যাটাগরি গুলো কোথা থেকে দেখাচ্ছে, কোন পেজ থেকে সেই লিঙ্কটা দিচ্ছে, লিঙ্ক আমাদের কখনোই দরকার নেই। এই ধরনের লিঙ্ক আমাদের দরকার নেই, লিঙ্কটাকে আমরা ডিলিট করে দিলাম। এই প্ল্যাম্বার গুলো কোন ক্যাটাগরি সার্ভিস প্রোভাইড করে তারা সার্ভিস গুলো আমাদেরকে দিল, বিকজ এখানে কিন্তু এই যে সার্ভিস গুলো আছে, হ্যাঁ এই যে এই সার্ভিস গুলো বা ক্যাটাগরি গুলো, এই ক্যাটাগরি গুলোই তারা আমাদেরকে স্ক্র্যাপ করে দিল। সো ক্যাটাগরিটা আমাদের দরকার আছে, আমরা ক্যাটাগরিটা রেখে দিলাম এবং ক্যাটাগরিটা কোথা থেকে দেখাচ্ছে ইয়েলো পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে। সো ইয়েলো পেজের লিঙ্ক আমাদের দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এইটা ডিরেকশন। এই যে দেখেন এখানে ম্যাপ এন্ড ডিরেকশন নামে একটা কথা আছে, সেটাকে ওরা স্ক্র্যাপ করছে এবং লোকেশনটাকেও স্ক্র্যাপ করছে। আমাদের শুধু লোকেশন দরকার, ম্যাপ এন্ড ডিরেকশন কথাটা কিন্তু দরকার নেই। সো আমরা কি করব, ম্যাপ এন্ড ডিরেকশন লেখা বা এই ডিরেকশন লেখা কথাটাকে আমরা কেটে দেব। সো ঠিক এইভাবে এই লিস্টে যত আননেসেসারি কথা আছে, যেমন ধরেন ওপেন নাও, এটা একটা আননেসেসারি কথা, এটা আমাদের দরকার নেই, এটা কেটে দিব। এরকম যত আননেসেসারি টপিক থাকবে সেগুলোকে আমরা কেটে দিব। এখানে দেখেন এই যে কতগুলো লেখা আছে এগুলো স্ক্র্যাপ হবে, এগুলো আমাদের দরকার নেই, এই সবকিছু আমরা কেটে দিব। আমাদের শুধু যেই ডাটাগুলো দরকার সেগুলোকে আমরা রাখবো। এই লিঙ্কটা আমাদের দরকার নেই, মোর ইনফো দরকার নেই, এগুলো কোনো কিছুই আসলে আমাদের দরকার নেই, আমরা এগুলোকে কেটে দিব।
ইয়ার্স ইন বিজনেস, এগুলোকে আমাদের দরকার নেই, এগুলোকে আমরা কেটে দিব। তবে একটু লিঙ্কগুলো চেক করে দেখবেন যে কোনটা ওয়েবসাইটের লিঙ্ক, কারণ আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দরকার, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা রাখবো। এইটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, ওকে। দ্যাটস মিন এইটা 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 রাখছি, বাকি সমস্ত লিঙ্কগুলো আমরা কেটে দিব। এখানে যে লিঙ্কগুলো আছে এগুলো আমাদের দরকার নেই, এই লিঙ্কগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে দিচ্ছি। ইয়ার্স ইন বিজনেস, এটা হচ্ছে ইয়ার্স ইন বিজনেস, এটা আমাদের দরকার আছে, এটা আমরা রেখে দিলাম। এবং পরবর্তীতে যে ডাটাগুলো আছে এগুলো আসলে কোনোটাই আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে দিচ্ছি, এগুলো কোনোটাই আমাদের দরকার নেই, এই ডাটাগুলো এগুলো আমরা কেটে দিচ্ছি। এবং এই ফোন নাম্বারটা দরকার, স্ট্রিট অ্যাড্রেসটা দরকার, লোকালিটি দরকার। দেখেন, আমি যখন আপনাদেরকে অ্যাড্রেসটা ভাগ করে দেখাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে অ্যাড্রেসটা কিন্তু ভাগ ভাগ করে হয়, ইউএস এর অ্যাড্রেস গুলো ভাগ ভাগ করে হয়। প্রথম কমার অংশটাকে আমরা বলি স্ট্রিট অ্যাড্রেস, এবং দ্বিতীয় কমার অংশটাকে আমরা বলি হচ্ছে সিটি, এটা হচ্ছে সিটি। তৃতীয় যে অংশটা আছে সেটাকে আমরা বলি স্টেট নেম। টেক্সাস টিএক্স যেটা আছে এটা হচ্ছে স্টেটের শর্ট ফর্ম, এটা হচ্ছে টেক্সাসটা হচ্ছে স্টেট নেম এবং পরবর্তীতে জিপ কোড। সো এটাকে ওরা প্রত্যেকটা ভাগে ভাগ না করে ওরা দুটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্টেট অ্যাড্রেস এবং সিটি স্টেট জিপ কোড নিয়ে ওরা বলছে লোকালিটি। তার মানে এই দুটাই আমাদের জন্য অ্যাড্রেস, এই দুটাকে আমরা রেখে দিচ্ছি। অ্যাড্রেস ছাড়া বাকি যে ডাটাগুলো আছে এখান থেকে আসলে আর কোনো ডাটাই আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, আমরা সব ডিলিট করে দেব। ইনস্টেড অফ ওয়েবসাইট লিংক ছাড়া আমরা সবকিছু ডিলিট করে দেবো। এটা যেহেতু ওয়েবসাইটের লিংক আমরা দেখতে পাচ্ছি, তো আমরা ওয়েবসাইটের লিংকটা রেখে বাকি ডাটাগুলোকেও আমরা ডিলিট করে দেবো। সো এই যেটা করলাম সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে রাখলাম এবং অপ্রয়োজনীয় ডাটাগুলোকে ডিলিট করলাম। যাদের নয়েজ হবে কাইন্ডলি তারা একটু মিউট করবেন, ওকে। তো আমরা যেটা করছি, আমরা প্রয়োজনীয় ডাটাগুলোকে রাখলাম এবং অপ্রয়োজনীয় গুলোকে কি করলাম, ডিলিট করে দিলাম। সো মোটামুটি আমরা আমাদের ফরম্যাটিং শেষ করে ফেললাম। এবার যেটা করব, ফাইনাল ফরম্যাটিং অল সিলেক্ট করব এবং সবগুলোর লেখার যে ওরিয়েন্টেশনটা এটা ক্লিপ আকারে করে দেব এবং সবগুলো লেখার যে হচ্ছে ওরিয়েন্টেশনটা বা লেখার পজিশনিংটা লেফট করে দেব। সো এখন দেখেন সবগুলো এক পজিশনে আছে এবং একসাথে সবগুলোকে আমরা দেখতে পাচ্ছি। সো এটা ছিল মোটামুটি আমাদের হচ্ছে এখানে একটা লিংক আছে, এই লিংকটা কিসের, এটা লাগবে না, ওকে। তো এটা ছিল মূলত হচ্ছে আমাদের যে ডাটাগুলো আমরা স্ক্র্যাপ করছি সেগুলোর ফরম্যাটিং, এবং যে ডাটাগুলো আমাদের দরকার সেগুলোকে রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করছি, এটাও একটা ফরম্যাটিং, ওকে। এই ফরম্যাটিং এর মাধ্যমে আমরা ডিলিট করছি। আমি ভেবে কাউন্ট রেখে ফেলছি, এখানে হয়তো বা কাউন্টের আরেকটা কলাম ছিল ইয়ার্স ইন বিজনেসের, সেটাকে রাখতে হতো, এটাকে না, এটা মেবি ইয়ার্স ইন বিজনেস না, কারণ এখানে একটা মাইনাস ভ্যালুও দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, এটা একটু দেখে আমরা রাখবো এবং দেখে বাদ দিব। আপাতত আমি এটাকেও বাদ দিয়ে দিচ্ছি। সো এই ডাটাগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় ডাটা, আমরা এগুলোকে রাখতে পারি। এখন আসেন, এই ডাটাগুলোর সাথে আমরা যদি আমাদের পরবর্তী যে ডাটাগুলো দরকার সেগুলো আমরা কোথা থেকে পাবো। যেমন আমাদের যদি হচ্ছে কোম্পানির ইমেল দরকার হয়, এমপ্লয়িটা তো আমরা এর পরবর্তীতে দেখবো কিভাবে আমরা এমপ্লয় লিড কালেক্ট করতে পারি, এমপ্লয়িটা আমরা আজকে দেখবো না। কিন্তু এমপ্লয় ছাড়া যে লিডগুলো আমাদের আরো দরকার আছে কোম্পানির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই লিডগুলোর জন্য আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারি, যেমন এই কোম্পানিগুলোর জন্য কিভাবে আমরা কোম্পানির ইমেল কালেক্ট করতে পারি, কিভাবে আমরা কোম্পানির ইন্ডাস্ট্রি কালেক্ট করতে পারি, কিভাবে আমরা কোম্পানির এমপ্লয় কাউন্ট কালেক্ট করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখিনি, ঠিক না? তো এখন আমরা দেখবো ওই ডাটাগুলো আমরা কিভাবে কালেক্ট করব। ফার্স্ট অফ অল, সবার আগে আপনাদেরকে ওয়েবসাইট রিসার্চ করা শিখতে হবে। একটা কোম্পানির ওয়েবসাইট থেকে সব থেকে বেস্ট এবং সব থেকে ভ্যালিড ইমেল এবং ফোন নাম্বার আমরা কালেক্ট করতে পারি। সো ফোন নাম্বার তো অলরেডি কালেক্টেড, ফোন নাম্বার আমাদের লাগছে না, কিন্তু ইমেলের জন্য, কোম্পানির ইমেলের জন্য কোম্পানির ওয়েবসাইট ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নেই। কোম্পানির ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নেই। দ্যাটস মিন, যদি কোনো কোম্পানির ইমেল কালেক্ট করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, ধরেন আমরা বলছি আমাদেরকে ইমেল কালেক্ট করতে হবে, ইমেল। সেই ক্ষেত্রে কোম্পানির ইমেল কালেক্ট করার ক্ষেত্রে আমরা কি করব, কোম্পানির ইমেল কালেক্ট করার ক্ষেত্রে আমরা অলওয়েজ ওয়েবসাইট রিসার্চ করা শিখবো এবং ওয়েবসাইট থেকে কিভাবে বের করতে হয় বা কি কি আসলে ওয়েবসাইট থেকে আমাদের দরকার পড়ে সেটা আমরা এখন দেখছি। তার আগে আমরা একটু নোট ডাউন করে ফেলি কি কি আমাদের লাগবে। ইমেল, ইন্ডাস্ট্রি, এমপ্লয় কাউন্ট,
এবং হচ্ছে কোন ডাটা কি মিস গেল? ইন্ডাস্ট্রি, ইমেল, এমপ্লয় কাউন্ট, রেভিনিউ। ওকে, এই ডাটাগুলো আমরা কোথা থেকে কালেক্ট করতে পারবো বা এই ডাটাগুলো আমরা কোথায় পাবো? হুম, তো ইমেলের ক্ষেত্রে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে অলওয়েজ আমরা ওয়েবসাইট রিসার্চ করব। যেহেতু এই কোম্পানির ওয়েবসাইট নেই, এটাতে আমরা পরে আসছি, বা এটাতে আপাতত এটাকে ডিলিট করে দিই। এই যে ওয়েবসাইটটা আমরা পাচ্ছি এই কোম্পানির, আমরা এখন যেটা করব, যাদের নয়েজ হচ্ছে দয়া করে চ্যাট বক্সে কোশ্চেন করবেন, এবং তানভীর, তানজু ম্যাম যারা আছেন চ্যাট বক্সের কোশ্চেন গুলোর অ্যান্সার করেন। ওকে, তো আমরা যেটা করছি, আমরা ওয়েবসাইট রিসার্চটা এখন শিখবো, এবং ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে বলছি শুধু ইমেলটা আমরা নিব, বাট ওয়েবসাইট থেকে ইমেল ছাড়াও আরো অনেকগুলো সেকশনে ডাটা অ্যাভেলেবেল থাকে, সেই ডাটাগুলো আমাদেরকে কালেক্ট করতে হয়। সো এটাও আপনাদের জানতে হবে যে ওয়েবসাইটের আসলে কোথায় কোথায় ডাটা বা কি কি ডাটা আমাদেরকে কালেক্ট করতে হয়। যেমন ফার্স্টেই ওয়েবসাইটটা যখন ল্যান্ড করে, ল্যান্ডিং পেজ যেটা বা হোম পেজ যেটা, সেই হোম পেজে যে লাইনটা থাকে, এটাকে মূলত আমরা বলি ট্যাগ লাইন। একটা কোম্পানির ট্যাগ লাইন হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা যখন ল্যান্ড করে বা ল্যান্ডিং পেজটা আসে, সেইটার যে লাইনটা থাকে এটাকে আমরা বলি ট্যাগ লাইন। যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে ট্যাগ লাইন কালেক্ট করতে বলে, সেই ক্ষেত্রে আপনারা ওয়েবসাইটের হোম পেজে যে লাইনটা পাবেন, 1 বা 2 লাইন বা 3 লাইনের যে লাইনগুলো থাকে, এগুলোকে মূলত আমরা ট্যাগ বা অ্যাডভার্টাইজিং লাইন বলি। এবং অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে ট্যাগ লাইন কালেক্ট করতে বলে। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেখাই, জাস্ট 1 মিনিট, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়া, ম্যাম এখানে বলতেছে যে ম্যাম সোশ্যাল লিংক দেন নাই তো। সঞ্জু ম্যাম, ট্যাগ লাইনের প্রজেক্ট ওপেন করেন তো। আমি খুঁজে পাচ্ছি না। ট্যাগ লাইনের প্রজেক্ট ওপেন করেন, জাস্ট ওদেরকে স্যাম্পল হিসেবে দেখাবো। ওপেন করে আমাকে একটু ইনফর্ম করবেন। ওকে, ততক্ষণে আমি দেখিয়ে শেষ করি। ট্যাগ লাইনের যে প্রজেক্টটা ছিল না ক্লায়েন্টের, ট্যাগ লাইনের প্রজেক্টটা ওপেন করবেন এবং চ্যাট বক্সে একটু ভিউয়ার করে দেবেন, এনিওয়ান করে না, ভিউয়ার। তো আমরা কোথায় ছিলাম? এখানে ট্যাগলাইন। ট্যাগলাইনেও আসলে ট্যাগলাইনের ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট ট্যাগলাইনের কথা বলে থাকে, সেই ক্ষেত্রে আমরা হোম পেজে যে লাইনটা পাবো, অ্যাডভার্টাইজিং যে লাইনটা, সেটাকে আমরা ট্যাগলাইন হিসেবে কনসিডার করি। এরপরে আসেন হোম পেজের পরে অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশনের ভিতরে মূলত আমরা কোম্পানির ডেসক্রিপশন পেয়ে থাকি। হ্যাঁ, কোম্পানির ডেসক্রিপশনটা খুবই ক্রুশাল একটা ব্যাপার। যদিও আমি এগুলো নোট ডাউন করিনি, বাট কোম্পানি ডিটেলস এর মধ্যে অনেক সময় ক্লায়েন্ট ডেসক্রিপশন দিতে বলে। আর কিছু দরকার নেই, কোম্পানির ট্যাগলাইন এবং ডেসক্রিপশন দেখবেন দিয়ে দিচ্ছে। এই কোম্পানির ইমেল এবং ফোন নাম্বারের সাথে ট্যাগলাইন এবং কোম্পানির ডেসক্রিপশন চাচ্ছে। সেই ক্ষেত্রে ডেসক্রিপশনটা আমরা কোথায় পাবো? ডেসক্রিপশনটা আমরা পাবো কোম্পানির অ্যাবাউট আস সেকশনে। অনেক সময় অ্যাবাউট আস সেকশনে কোম্পানির ওনার বা ডিসিশন মেকারদের ডাটাও দেওয়া থাকে বা তথ্য দেওয়া থাকে, যে আমাদের এই কোম্পানির ওনার কারা, ডিসিশন মেকার কারা, সেটা অনেক সময় অ্যাবাউট আস সেকশনে দেওয়া থাকে। বা অনেক সময় অ্যাবাউট আস সেকশনের ভিতরে টিম বা হচ্ছে এমপ্লয়ি বা হু উই আর, এই ধরনের সেকশন দিয়ে ঠিক ওই অপশনটার ভিতরে এমপ্লয়ীদেরকে বা ডিসিশন মেকারদেরকে দেওয়া থাকে। বা টিম বা হু উই আর বা এমপ্লয়ি নামে আলাদা সেকশন বা ডিসিশন মেকার নামে আলাদা একটা এরকম একটা সেকশনই থাকতে পারে, যেমন হোম অ্যাবাউট আস আছে ঠিক ওইরকমও থাকতে পারে। বা কোনো ড্রপ ডাউন একটা মেইন সেকশনের আন্ডারে, যেমন অ্যাবাউট সেকশনের আন্ডারে ড্রপ ডাউনও থাকতে পারে, যে টিম বা ডিসিশন মেকার কারা, ওনার কারা, সেই সেই ইনফরমেশন বা সেই পেজটা আসলে ড্রপ ডাউনও থাকতে পারে বা এই অপশনগুলোতেও থাকতে পারে। তো এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট থেকে আমাদের কি কি ডাটা দরকার হয়। হোম
যেটা পেজ মানে যেটা আমরা দেখতে পাচ্ছি হোম পেজে যে লাইনটা থাকে সেটা হচ্ছে ট্যাগ লাইন দরকার হয়। অ্যাবাউট থেকে আমাদের দরকার হয় হচ্ছে ডেসক্রিপশন, এবং হচ্ছে যদি অ্যাবাউটের ডেসক্রিপশনের সাথে যদি অ্যাবাউটে ওনার বা ডিসিশন মেকারের ডাটা দেওয়া থাকে সেটাও পেয়ে যাই আমরা। বা ম্যাক্সিমাম ওয়েবসাইটে যেগুলো, যেহেতু আমরা প্ল্যাম্বার দেখছি, প্ল্যাম্বারটা কিন্তু একটা আমি বলবো নন আইটি বা নন টেকনিক্যাল একটা ফিল্ড। হ্যাঁ, এখানে আসলে এত টেকনিক্যাল ব্যাপার নেই। তো সেই ক্ষেত্রে ওরা ওদের ওয়েবসাইটে এত টিম বা এমপ্লয় সেকশনটা আপডেট করেনি। বাট যখনই কোনো টেকনিক্যাল টপিক নিয়ে কাজ করবেন, কোনো আইটি কোম্পানি নিয়ে কাজ করবেন, কোনো ইউনিভার্সিটি বা এডুকেশন লেভেল নিয়ে কাজ করবেন, প্রত্যেকটাতে দেখবেন হচ্ছে টিম বা ডিসিশন মেকার বা কারা হচ্ছে এমপ্লয় বা কারা হচ্ছে আসলে আমি বলবো যে কারা ইনস্ট্রাক্টর কারা, এদের প্রোফাইলগুলো দেওয়া থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইট থেকেও প্রোফাইলটা পেয়ে যাই। সার্ভিস টাইপ, যেহেতু আমরা প্ল্যাম্বার দেখছি, প্ল্যাম্বারটা রেসিডেন্সিয়াল সার্ভিস দেয় না, কমার্শিয়াল সার্ভিস দেয় না, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস দেয়, সেটা আমরা সার্ভিস থেকে পাচ্ছি। এটা রেস্টুরেন্ট হলে এটা কোন ধরনের রেস্টুরেন্ট সেটা আমরা সার্ভিস থেকে পেয়ে যেতাম। প্ল্যাম্বার বা এই ধরনের কাজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই সার্ভিসটা আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে সেটা বোঝা। যেমন এটা আসলে রেসিডেন্সিয়াল সার্ভিস দেয়, রেসিডেন্সিয়াল বলতে আহ বাসার বাসার যে সার্ভিসগুলো হয়ে থাকে, ধরেন আমি বাসা থেকে কল করলাম, আমার বাসায় এসে একটা সার্ভিস দিয়ে গেল, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল। কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে কমার্শিয়ালি বা ইন্ডাস্ট্রিয়ালি কোনো কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রির জন্য যখন একটা প্লাম্বার টিম দিয়ে কাজ করবে, সেগুলো কমার্শিয়ালি বা ইন্ডাস্ট্রিয়াল। সো এই সার্ভিসগুলো তারা দেয় কিনা এটাও এটাও ক্লায়েন্টের থাকতে পারে, তবে এটা ক্ষেত্র বিশেষে, সব সময় না। তো সার্ভিসটাকে আমি স্কিপ করলাম। কন্টাক্ট, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কন্টাক্ট পেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ কন্টাক্ট পেজে কোম্পানিটার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং তাদের ইমেল এবং ফোন নাম্বার দেওয়া থাকে। যদিও এখানে ফোন নাম্বারটা আমরা উপরে দেখতে পাচ্ছি, তবে ম্যাক্সিমাম সময় কন্টাক্টের ভিতরে হচ্ছে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে বাকি ডাটাগুলো কন্টাক্টের ভিতরে দেওয়া থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কোথায় কোথায় তাদের আসলে ইয়ে আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এখানে একটা ব্যাপার আছে যে প্ল্যাম্বাররা তো কখনো ইমেল চেক করবে না, ঠিক না? ওদের তো আসলে ইমেল চেক করে কাজ করার সময় নেই। ওরা সবসময় কল রিসিভ করে সার্ভিস নেয়, যে আমাকে কল করে বলতে হবে যে আমার আমার একটা ইয়ে আছে, আমার আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার আপনাদের, আমি একটা সার্ভিস নিতে চাই, সেটা আমাকে কলে বুক করতে হবে। ওরা আসলে ওভাবে ইমেল দেখে কোনো সার্ভিস ওরা বুক করে না, এই ধরনের সার্ভিস গুলো বা এই ধরনের সার্ভিস যারা দেয়। তো সেই ক্ষেত্রে কন্ট্রাক্টসে ওরা প্রত্যেকটা এরিয়া ওয়াইজ ওদের ফোন নাম্বার গুলো রাখছে, ওদের ইয়েটা রাখিনি, ইমেলটা রাখিনি। কিন্তু যদি একটা কোম্পানি ইমেলের মাধ্যমে সার্ভিস গুলো নিয়ে থাকে বা ইমেল কন্ট্যাক্ট ডিটেলস হিসেবে, ইমেল হিসেবে তারা ইমেলটা যদি কন্ট্যাক্ট ডিটেলসে অ্যাড করে, আমরা ওই ইমেলটা পেয়ে যাব কন্ট্যাক্টসে। তার মানে কন্ট্যাক্টসে আমরা কি কি পাচ্ছি? একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার সমস্ত ডিটেলস, লাইক ইমেল, ফ্যাক্স, অ্যাড্রেস, ফোন নাম্বার, সব ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা পাচ্ছি, সবগুলো পাচ্ছি কন্ট্যাক্টসে। বাই এনি চান্স যদি কন্ট্রাক্টসে আমরা এই ডাটাগুলো না পাই, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ফোকাস করতে পারি ফুটারে। এখানে দেখেন, আমরা যদি একটু ফুটারে তাকাই, এখানে ওরা ফোন নাম্বার দিচ্ছে, আহ এখানে ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু ফুটারেও দিচ্ছে, মানে শেষের অংশটাতেও দিচ্ছে। সো এই যে কন্ট্যাক্টের অপশনটা নিচের অংশ বা ফুটারের দিকেও দিচ্ছে এবং কন্ট্যাক্ট পেজেও দিচ্ছে। যখন আমরা কন্ট্যাক্টে ক্লিক করছি, কন্ট্যাক্ট পেজটা ওপেন হচ্ছে, এখানেও দিচ্ছে এবং নিচেও দিচ্ছে। তো এই ক্ষেত্রে যদি কোনো সময় দেখেন আপনারা যে কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ডিটেলস গুলো দেয়নি বা মিস করছে, সেই ক্ষেত্রে আপনারা ফুটারের দিকটা ফোকাস করতে পারেন। আমি একটু অন্য একটা সার্ভিস নিয়ে দেখানোর চেষ্টা করি। ম্যাম, তবে ইমেলটা যদি না থাকে সেটা আমরা কিভাবে কালেক্ট করব? সেটারও কিছু টুলস আছে, আমি আস্তে আস্তে ধাপে ধাপে দেখাই। এখান থেকে যে তথ্যগুলো পাবো এগুলা কি পার্সোনাল নাকি কোম্পানির? এগুলো ইমেল তো আরো কোম্পানির, সহজ। এগুলো সব কোম্পানির, এগুলো পার্সনের না। আমরা তো কোম্পানি দেখছি, আমরা তো পার্সন যাইনি। আপনারা কেন বারবার ঘুরে ফিরে উল্টা টপিকে যাচ্ছেন আমি জানি না। আমরা তো দেখছি কোম্পানি, আমরা তো পার্সন দেখছিই না। যেটা বলছিলাম যে দেখেন, আমরা কন্টাক্ট পেজে যাইনি এখনো। হ্যাঁ, আমরা এখনো কন্টাক্ট পেজে যাইনি। জি বলেন। আচ্ছা, এখানে দেখেন কন্টাক্ট পেজটা নিচে দেওয়া আছে, যে কন্টাক্ট পেজ। আমরা এখনো কন্টাক্ট পেজে যাইনি, কিন্তু আমরা যখন একটু নিচের দিকে বা ফুটারের দিকে আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি কন্টাক্ট উইথ আস এই একটা অপশনে ওরা কি করছে, ওদের যত সোশ্যাল মিডিয়া আছে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর লিংক দিয়ে দিচ্ছে। এবং ম্যাক্সিমাম ওয়েবসাইট এটাই করে যে কন্টাক্ট পেজের ভিতরে বা বা একদম ফুটারের অংশগুলোতে ওরা ওদের কন্টাক্ট ডিটেলস, লাইক ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া লিংক,
ওদের অ্যাড্রেস, হেডকোয়ার্টার অ্যাড্রেস, ফ্যাক্স, সমস্ত ডিটেলস যেগুলো হয় সেগুলো তারা কন্ট্যাক্ট পেজে প্রোভাইড করে। যেমন দেখেন এখানে টেলিফোন নাম্বার দিচ্ছে, ফ্যাক্স নাম্বার দিচ্ছে, অ্যাড্রেস দিচ্ছে। এই সমস্ত ইনফরমেশন গুলো কোথায় প্রোভাইড করছে? সমস্ত ইনফরমেশন গুলো ওরা ওদের কন্ট্যাক্ট পেজে, এবং এখানেও ওদের হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো লিঙ্ক আপ করা আছে। এবং এনি কুইরিজ, যদি কোনো কুইরিজ থাকে, এনি কুইরিজ নামে একটা অপশন দিচ্ছে। ওরা এখানে মেল দেয়নি, বাট এনি কুইরিজ নামে একটা অপশন দিচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি এনি কুইরিজে ক্লিক করি, আচ্ছা এটা ওকে, এক্ষেত্রে এনি কুইজ আমাদের এখানে কোনো কাজ নেই। অনেক সময় হয় কি, ফর্ম দেয়, হ্যাঁ কন্ট্যাক্ট ফর্ম দেয়, কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করতে বলে, বা কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করে ওদের সাথে কন্ট্যাক্ট করতে বলে। এইটাকে আমরা বলছি কল টু অ্যাকশন। যদি কোনো কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ফর্ম থাকে এবং কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করতে হয়, সেটাকে আমরা বলি কল টু অ্যাকশন। অনেক সময় ক্লায়েন্টদের কল টু অ্যাকশন পেজ নিয়েও কাজ করতে বলা হয়। আমাদেরকে কিছু ডিটেলস দিয়ে দেওয়া হয় এবং কিছু ক্যাটাগরির কোম্পানির কল টু অ্যাকশন বা কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে হচ্ছে আমাদের ওই ইনফরমেশন গুলো সাবমিট করতে বলা হয়। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের কাজ, যদিও এখানে কন্ট্যাক্ট ফর্ম নেই। তো যাই হোক, এই হচ্ছে ওয়েবসাইটের রিসার্চের ব্যাপার, যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটের ভিতর থেকে আমাদের ডাটাগুলো নিতে হবে। আমি যদি একটু লিস্ট দেখাই, স্কুল লিস্ট আছে, ম্যাম চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ওকে চেক করছি। এটা একটা স্কুল, আমরা ওয়েবসাইটটা ওপেন করলাম। ইমেল না থাকলে কি করব সেটা হচ্ছে আমি দেখাবো, বা ইমেল না থাকলে কিভাবে আমরা ইমেল পর্যন্ত যেতে পারি সেটা আমি দেখাবো। কিন্তু ইমেইলের জন্য শুরুতে বা আমাদের ইনিশিয়ালি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট রিসার্চ করে ইমেলটা ফাইন্ড করতে হবে। যেমন দেখেন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার আমরা এখনো কোনো কন্ট্যাক্ট পেজে আসিনি, আমরা চাইলে কন্ট্যাক্ট পেজে দেখতে পারি। এখানে হচ্ছে পোর্টাল, স্টুডেন্ট পোর্টাল, প্যারেন্ট পোর্টাল, স্টাফ পোর্টাল। যেহেতু এটা একটা স্কুল, সো স্কুলের প্রত্যেকটা শিক্ষকের জন্য বা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা পোর্টাল থাকবে, যে পোর্টালের মাধ্যমে তারা তাদের সাবজেক্ট, কোন সাবজেক্টে কোন ক্লাসে পড়ছে, কি কি সাবজেক্ট কমপ্লিট করছে, এগুলো দেখতে পারবে। অ্যালামনি এবং হচ্ছে আচ্ছা মেনু, এই মেনুতে থাকবে হচ্ছে আমাদের ডিটেলস গুলো, হ্যাঁ অ্যাডমিশন রিলেটেড ডিটেলস থেকে শুরু করে বাকি ডিটেলস গুলো মেনুতে থাকবে। এই মেনুগুলোর ভিতরে যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি, আরো অনেকগুলো অপশন বা অনেকগুলো সেকশন এক্সপ্যান্ড করবে। সো আমরা এখান থেকে দেখেন, আমরা এখান থেকে কন্ট্যাক্ট পেজে না যেয়ে যদি ডিরেক্টলি একদম ফুটারের দিকে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে ওরা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছে। মানে কন্ট্যাক্ট পেজের মাধ্যমে তো কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছেই, কন্ট্যাক্ট পেজ ছাড়াও ফুটারের দিকে বা একদম শেষের দিকে তারা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে। সো এইখানে তারা স্কুলের যে ইমেলটা আছে, ইমেলটা প্রোভাইড করছে, স্কুলের সাথে কন্ট্যাক্ট ফোন নাম্বার প্রোভাইড করছে, এবং স্কুলের যে হচ্ছে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা প্রোভাইড করছে। তো এর মাধ্যমে আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে আমরা একটা স্কুলের কি পাচ্ছি, একটা স্কুল মানে একটা একটা আমরা একটা লিস্ট সার্চ করলাম, একটা কোম্পানির লিস্ট সার্চ করলাম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কোম্পানি বা বিজনেসের ইমেল বলতে পারি। তো যখন আমরা কোনো লিস্ট কালেক্ট করব এবং সেই লিস্টের জন্য যখন এই কোম্পানির যখন হচ্ছে আমরা ইমেল কালেক্ট করব, অবশ্যই সেই ইমেলটা হবে কোম্পানির ওয়েবসাইট থেকে। এটা ক্লিয়ার? ইমেলটা আমরা কালেক্ট করব কোম্পানির ওয়েবসাইট থেকে, এবং ইমেলের পাশাপাশি আরো কি কি ডাটা আমরা ওয়েবসাইট থেকে নিতে পারি বা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে বলতে পারে যে আর কি কি ডাটা আমাদের দরকার, সেটাও হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম, যে আর কি কি ডাটা আসলে ক্লায়েন্টরা বলে থাকে বা কি কি ডাটা নিয়ে আমরা কাজ করে থাকি। আপু একটু কথা বলতে পারি? বলেন। না আপু, অনেক সময় কোম্পানির ওয়েবসাইটও থাকে না, সেই ক্ষেত্রে কি মানে ওয়েবসাইটও কি রিসার্চ করা মানে দরকার আছে কিনা, যে ওই কোম্পানির যে ওয়েবসাইট আছে কিনা এই জাতীয় আমরা বিষয়? সিম্পলি কোম্পানির নাম দিয়ে একবার গুগল করে দেখতে পারি। হ্যাঁ, সিম্পলি একবার গুগল করে দেখতে পারি। যদি গুগলে শো করে তাহলে সেটার ওয়েবসাইট আছে, যদি গুগলে শো না করে তাহলে সেটার ওয়েবসাইট নেই। বিকজ ওয়েবসাইট যদি এস্টাবলিশ করা থাকে সেটা গুগলে থাকবে, অন্য কোথাও না। ম্যাডাম আমার ছোট্ট একটা কোয়েরি ছিল, প্লিজ 1 মিনিট যদি সময় দিতেন। হুম, তানজিম সেটা ব্যাপারটা হচ্ছে তো ট্যাগলাইন আমরা নেই তো, আমি ট্যাগলাইনের ম্যাডাম ফাইলটা চাচ্ছিলাম। 1 মিনিট জাস্ট, এটা ট্যাগলাইন নেই। আমি ট্যাগলাইনের ফাইলটা চাচ্ছিলাম, যেখানে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ট্যাগলাইন দিতে বলা হচ্ছিল, এটা তো ট্যাগলাইন নেই। ওকে, কোশ্চেন করেন।
ম্যাডাম, ছোট কোয়েশ্চেনটা হচ্ছে, এটা তো ওয়াইপির মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে এতগুলা তথ্য নিলেন। হুম। এখন এখানে ইমেলের ক্ষেত্রে যদি আমি ওই পেজটা রেখে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যেগুলো আসে ওইটা রেখে যদি আমি ইমেল ইনস্ট্রাক্টর যেটা আছে একটা, ওইটা দিয়ে যদি আমি এক মানে ক্লিক দিই, তাহলে কি আমাকে ওইগুলা ইমেলটা দিয়ে দিবে না ম্যাডাম? না না, ওই পেজ, পুরোপুরি ওই ভুল পেজের ভুল, তথ্যগুলো। না না না, পুরোপুরি ভুল ভাল ইমেল দেবে। আপনি কিভাবে বুঝবেন কোনটার ইমেল? ইমেল স্ট্রাকচার ইউজ করেন, ইউজ করলে বুঝতে পারবেন যে ইমেল স্ট্রাকচারের কাজ কি। ইমেল স্ট্রাকচারের কাজ হচ্ছে আমি কোনো পার্সনের নাম জানি না, বংশ জানি না, গোত্র জানি না, হ্যাঁ। কোম্পানি জানি না, জি। শুধু ইমেল পাবো এবং জি। ক্লায়েন্টকে দিব, আর কিছু পারবো না। সেই ক্ষেত্রে আপনি স্ট্রাকচার ইউজ করতে পারেন, বাট এইভাবে কি কেউ আপনার কাছ থেকে ইমেল নিবে? কেউ নিবে না, নেভার এভার কেউ নিবে না। যারাই ডাটা নেয় নেয় না কেন এই সেক্টর থেকে, সবারই একটা পূর্ণাঙ্গ ডাটা দরকার। এই নাম্বারে ফোন করে তাকে পার্সনের কোন কোম্পানি, কোন কোম্পানিতে ফোন করছে সেটা তাকে বলতে হবে। যে আম, যখনই ক্লায়েন্ট যখন এই নাম্বারে ফোন করবে, কোনো একটা ডিল বা কোনো একটা প্রপোজাল নিয়েই তো ফোন করবে, ঠিক না? তো আমি যদি বিজনেসের নামই না দেই, ক্লায়েন্ট এই নাম্বারে ফোন করে কি বলবে? যে আপনারা কে? এটা তো বলবে না। সে বিজনেসের নাম দিয়ে কথা স্টার্ট করবে, ঠিক না? আমরা যেভাবে কথা বলি আর কি, যে এটা কি আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে বলা হচ্ছে, বা এটা কি ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল নাম্বার, আমরা তো এভাবেই কথা স্টার্ট করি। সো এভাবেই সবাই কথা স্টার্ট করে। যদি কাউকে ইমেল করে তখন হাই বা হ্যালো দেয়ার দিয়ে তার নামটা মেনশন করে, বা হাই দিয়ে তার নামটা দেয়, দেন তারপরে হচ্ছে ফর্ম, যে লেটারটা আছে, মানে ফর্মাল যে লেটারটা আছে বা যে লেটারটা আসলে পাঠাতে চাচ্ছে সেটা তখন ভিতরে ইনসার্ট করে। তো আমি যদি মানুষের নাম না জানি, সে কোন কোম্পানির কোন পজিশন আছে, আমি তো কোনো মানুষকে, এই যে ডাটাগুলো আমি কিন্তু শুরুতে আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম বিজনেস টু বিজনেস। আমি যদি একটা ডাটা কালেক্ট করি, সেটা আমি একটা বিজনেসের জন্য করছি। আমি একটা পার্সন হয়ে, বা যে পার্সনটা আমাদেরকে বলছে যে কোম্পানির সিইও দরকার, সে কিন্তু, তার কিন্তু সিইও দরকার। এখন সিইও পজিশনে যে পার্সনটা আছে, সেই পার্সনের সাথে তার কিন্তু কোনো পার্সোনাল লেনদেন নেই। সেই পার্সনটা ওই একটা স্পেসিফিক কোম্পানির সিইও দেখে সেই ডাটাটা সে কালেক্ট করছে এবং তার সাথে সে কন্ট্যাক্ট করছে বিজনেস পারপাসে। তাহলে বিজনেস পারপাসে যদি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে চাই, তার নাম কি, সে কোন কোম্পানির সিইও, যেহেতু তার সাথে আমার পার্সোনালি কোনো দরকার নেই, তাহলে তার সাথে আমি কথা বলবো কিভাবে? ফর্মালি, অফিসিয়ালি কথা বলবো। সে কোন কোম্পানি, সে কোন টাইটেলে আছে, এবং হচ্ছে তার হচ্ছে নাম কি, সবকিছু দিয়ে তাকে আমরা একটা অফার লেটার মেইল করব বা একটা প্রপোজাল লেটার মেইল করব। তো সেই ক্ষেত্রে আমার কোনো কিছু নেই, জাস্ট একটা ইমেল যদি আমরা ক্লায়েন্টকে ধরিয়ে দিই, সে কাজ করবে? কখনোই করবে না। সো ইমেল স্ট্রাকচারটা এখানে আসলে কোনো কাজের না। ওকে, আমি আমি একটু ট্রাই করছি আপনাদেরকে সিকুয়েন্সিয়ালি একটু বোঝানোর, দেন আমি আপনাদের পরবর্তী কোয়েশ্চেন গুলো অ্যান্সার করব। সো যেটা বলছিলাম, যে ফার্স্ট অফ অল আমরা ইমেলটা দিব কোথা থেকে? ওয়েবসাইটের কন্টাক্ট পেজ থেকে, বা ওয়েবসাইটের কন্টাক্ট পেজের যে অংশটা আছে, মানে নিচে ফুটারের যে অংশটা আছে, সেই অংশ থেকে আমরা কি করব? ইমেল দেওয়ার চেষ্টা করব। যদি সেটা না হয়, যদি আমরা ইমেলটা ওয়েবসাইট থেকে না পাই, আমরা কিছু ওয়েবসাইটে দেখলাম ইমেল আছে, বাট কিছু ওয়েবসাইটে ইমেল থাকে না। হুম। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যখন কিছু ওয়েবসাইটে আমরা ইমেল না পাই, এবং ওয়েবসাইটের থেকে যখন ইমেল নিব, তখন ইমেলের পাশাপাশি আর কোন কোন টপিক আমাদেরকে ফলো আপ করতে হবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলছি। আমি আসলে প্ল্যাম্বার থেকে ইমেল দেখাতে পারছি না, কারণ প্ল্যাম্বারে আসলে 90% প্ল্যাম্বারদের কোনো ইমেল হয় না, আমাকে অন্য একটা টপিক থেকে দেখাতে হবে। ওকে, ধরে নিলাম এই পর্যায়ে আমার এই ইমেলটা এখানে দেওয়া ছিল না, ওয়েবসাইটের ক্ষেত্রে এই ইমেলটা এখানে দেওয়া ছিল না। সো তখন পরবর্তী ইনিশিয়েটিভ হবে আমাদের সোশ্যাল মিডিয়া। ওকে, কোম্পানি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোর ভিতরে ফেসবুক, ইউটিউব থেকে বা ইনস্টাগ্রাম থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারি। যখন আমরা ফেসবুকে আসব, ফেসবুকে আসার পরে দেখেন ফেসবুক কিন্তু বিজনেস ইমেল প্রোভাইড করে থাকে। সেই ক্ষেত্রে আমরা ফেসবুক থেকে কি করতে পারছি? ফেসবুক থেকে আমরা কোম্পানির ইমেলটা কালেক্ট করতে পারছি। সেকেন্ড ইনিশিয়েটিভ এটা। এবার আসি থার্ডে। ধরেন আমরা ফেসবুকটাও পেলাম না, আবার ফেসবুক পাওয়ারও কিছু ট্রিক্স আছে, যে ফেসবুকটা কিভাবে পাবো সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমি ধরে নিচ্ছি যে আমরা আসলে ফেসবুকটা পাইনি, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি ধরে নিলাম আসলে আমরা কোম্পানির ফেসবুকটা পাইনি, সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি সার্চ করতে পারি, এবং ম্যানুয়াল সার্চ করার পরবর্তী স্টেপে হচ্ছে আমরা কিছু টুলস ইউজ করতে পারি। ইমেল ফাইন্ডিং কিছু টুলস আছে বা কিছু এক্সটেনশন আছে, সেগুলোর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের ইমেল কোনটা হবে সেটা ফাইন্ডিং করতে পারি। ওকে, তো কি কি টুলস আছে মূলত, যেই টুলস গুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইট থেকে ইমেল ফাইন্ডিং করতে পারি?
তিনটা টুলস এর কথা আমি বলবো। ফার্স্টে হচ্ছে ইমেল হান্টার, এগুলো দিয়ে হয়তো বা আজকে কাজ করে দেখানোর সময় পাবো না, বাট যতটুকু করা যায় আর কি। ইমেল হান্টার, এটা একটা চ্যাট বক্সের লিংক যাচ্ছে। হান্টার ম্যাম ইমেল, ইমেল হান্টারের ওয়েবসাইটে তো আনলিমিটেড করা যায় না। এক মিনিট, ইমেল না, ইমেল হান্টার এটা না, এটা এটা হান্টার ইমেল। হান্টার ইমেল গুগল এক্সটেনশন লিখে সার্চ করলে চলে আসবে। হান্টার ইমেল গুগল এক্সটেনশন, এটা এটার লিঙ্কও চ্যাট বক্সে যাচ্ছে। এখন যেটা বললেন যে হান্টার ইমেলটা আসলে আনলিমিটেড নেওয়া যায় না, আমি দুটো অপশনই আপনাদেরকে দিচ্ছি। আগে যেটা দিলাম সেটা আনলিমিটেড করা যায়, এখন যেটা দিচ্ছি এটা খুব ভালো কাজ করে, কিন্তু এটাতে আমরা আনলিমিটেড করতে পারবো না। এবং এইটা করতে হলে আমাদের এই হান্টার ইমেলে অ্যাকাউন্ট করতে হলে আমাদের বিজনেস ইমেল দরকার হয়। সেক্ষেত্রে বিজনেস ইমেল না থাকলে অল্টারনেটিভ আমরা টেম্প টেম্প ইমেল দিয়ে করতে পারি। বাট এখানে আমরা আনলিমিটেড ইমেল নিতে পারবো না। বাট এখানে একটা ফ্যাক্ট আছে, আমরা তো সব কোম্পানির জন্য ইমেল পাবো না, ব্যাপারটা এমন হবে না। আমরা ম্যাক্সিমাম কোম্পানির কন্ট্যাক্ট পেজে ইমেল পেয়ে যাব, ম্যাক্সিমাম মানে 90% কোম্পানির কন্ট্যাক্ট পেজে ইমেল পেয়ে যাব। বিকজ প্লাম্বারের কাজ তো আর আমরা সবসময় করবো না, আমরা এখানে তো জাস্ট প্লাম্বার কিওয়ার্ডটা দিয়ে আমরা ডাটা কালেক্ট করলাম, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজেই ইমেল নেই। বিকজ প্লাম্বাররা তো আর ইমেলের মাধ্যমে তাদের সার্ভিস ডিল করে না, ওরা ফোন নাম্বারের মাধ্যমে, ফোন বুকিং এর মাধ্যমে করে থাকে। সো এই ক্ষেত্রে 90% কোম্পানির ক্ষেত্রে ইমেল থাকবে। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজে যখন আমরা ওয়েবসাইটটা ওপেন করব, কন্ট্যাক্ট পেজে ইমেলটা দেওয়া থাকবে। সো আমরা কন্ট্যাক্ট পেজ থেকে ইমেলটা কালেক্ট করে ফেলতে পারছি। বা ইন কেস অফ কন্ট্যাক্ট পেজে ইমেল দেওয়া না থাকলেও সোশ্যাল মিডিয়ার ভিতরে ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক যখনই থাকবে, আমরা নির্দ্বিধায় ফেসবুক বা ইউটিউব ওপেন করে ফেলবো। ফেসবুক এবং ইউটিউবের অ্যাবাউট সেকশনে ডিরেক্টলি কোম্পানির ইমেল দেওয়া থাকে, এখান থেকে পেয়ে যাচ্ছি। যদি সেটাও না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি গুগল করতে পারি, কোম্পানির নাম @gmail.com দিয়ে গুগল করতে পারি। যেমন ধরেন amazon@gmail.com, এক্ষেত্রে অ্যামাজনটা হচ্ছে কোম্পানির নাম, এবং @gmail.com বা জিমেল লিখে যদি আমরা সার্চ করি, অ্যামাজনের যদি কোনো জিমেল থাকে গুগলের কাছে, অ্যামাজনে যদি কোনো জিমেল থাকে গুগলের কাছে, সেটা কিন্তু ওরা দেখাবে। এখানে ওদের একটা জিমেইল আছে, amazon@gmail.com নামে একটা জিমেইল ওরা এখানে দেখাচ্ছে, এবং আরো অনেকগুলো জিমেইল ওরা নিচে দেখাচ্ছে। তো যেটা আমাদেরকে আসলে একদম ভ্যালিড মনে হবে, সবগুলো তো অবশ্যই ভ্যালিড হবে না। যেমন এটা না, ওল্ড ইমেল, এটা এটা অবশ্যই কোনো ভ্যালিড ইমেল না। এখানে দেখেন এমনিতে ইমেলে যদি আমরা পাচ্ছি প্রাইমারি অ্যাট এমনিতে দ্য যদি রেট আমরা অ্যামাজন ম্যানুয়ালি ডট কম একটু শেষ করি আমি, তারপর আমি আপনাদের কোশ্চেন গুলো আমি নিব, সবার কোশ্চেন নিব। এখানে দেখেন primary@amazon.com, এটা অ্যামাজনের একটা অ্যামাজন হেল্প ডেস্কের একটা মেইল, এবং এটা একটা ভ্যালিড মেইল। কিভাবে বুঝলাম ভ্যালিড মেইল? কারণ হচ্ছে আমরা @এর পরে amazon.com পাচ্ছি, আর আমরা সবাই জানি অ্যামাজনের ডোমেইন হচ্ছে amazon.com। দ্যাটস মিন info@amazon.com, বা হচ্ছে primary@amazon.com, বা হচ্ছে আমরা contact@amazon.com, এই সবগুলোই হচ্ছে কন্টাক্টে বা অ্যামাজনের কন্টাক্ট মেইল বা কোম্পানির মেইল। এটা আমরা সবাই বুঝতে পারছি, ঠিক না? বা আমরা যেভাবে শিখলাম, বা যে জিনিসগুলো আমরা যেই পারপাসে শিখলাম, সেটা তো আমরা সবাই বুঝলাম যে যেই মেইলটা আসলে কোম্পানি ডোমেনে থাকে, লাইক contact@company ডোমেন, support@company ডোমেন, admission@company ডোমেন, বা help@company ডোমেন, no reply@company ডোমেন, এগুলো সবগুলোই কোম্পানির ইমেল, ঠিক না? এবং এমপ্লয়ীদের মেইলগুলোও কিন্তু কোম্পানির ডোমেনেই থাকে, সেটা নিয়ে আমি পরবর্তীতে এমপ্লয় সেকশন আলোচনা করব। তো এই মেইলটা হচ্ছে কোম্পানির ইমেল। বা আমরা এখানে এটাও করতে পারি, @amazon.com দিতে পারি, amazon.com, এটা দিয়েও আমরা সার্চ করতে পারি। সেই ক্ষেত্রে Ctrl+F দিয়ে যখন আমরা ফাইন্ড করব, আচ্ছা অ্যামাজন দিতে হবে সামনে, কোম্পানির নাম দিয়ে নেই, অ্যামাজন।
তো ম্যানুয়াল সার্চিং এর আমাদের আসলে একটা অপশন থাকছে যে আমরা চাইলে কি করতে পারছি, আমরা চাইলে ম্যানুয়ালি সার্চ করতে পারছি কোম্পানির ইমেলের জন্য। যদি কখনো আমরা দেখি যে না কোম্পানির ইমেলটা আমরা পাইনি ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে গুগলের কোথাও যদি ওই কোম্পানির ইমেলটা থাকে, সেই ইমেলটা যেন গুগল আমাদেরকে দেখায়, সেটার জন্য আমরা কি পাচ্ছি, সেটার জন্য আমরা ম্যানুয়ালি সার্চ করার একটা অপশন পাচ্ছি। সবগুলো মেল হবে না, দেখেন আমি কিন্তু হচ্ছে অনেকগুলো ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমরা দেখছি যে আসলে সঠিক মেল আছে কিনা। সো এইটার থেকে ভালো এটাই কাজ করলো যে অ্যামাজন কোম্পানির নেম @gmail.com, gmail.com, এটা লিখে সার্চ করলে যেটা হচ্ছে অ্যামাজনের ডোমেনে যদি কোনো জিমেইল বা ইমেইল বা amazon.com-এ যদি কোনো মেইল থাকে, সেটা আমাদের কি করছে, সেটা আমাদেরকে গুগল দেখাচ্ছে। @ দিয়ে যখন ফাইন্ড করছি তখন সেটা আমাদেরকে গুগল দেখাচ্ছে। সবগুলো নিশ্চয়ই অ্যামাজনের মেইল না। অ্যামাজনের মেইল আমরা তখনই বলতে পারবো যদি সেটা amazon.com মানে অ্যামাজনের যে ডোমেন, সেই ডোমেনে যদি থাকে সেটাকে আমরা অ্যামাজনের মেইল বলতে পারি। এখানে আমরা একটা অ্যামাজনের ডোমেনে মেইল পাচ্ছি, এটাকে আমরা অ্যামাজনের মেইল বলতে পারি। সো এটা হচ্ছে একটা ম্যানুয়ালি সার্চিং এর একটা ট্রিক্স, যে আমরা চাইলে কি করতে পারি, আমরা ম্যানুয়ালিও সার্চ করতে পারি। এটা হচ্ছে থার্ড অপশন, যে আমরা আগে টুলস দিয়ে আমরা ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে দেখবো বা হেডার ফুটারে দেখবো, মানে একেবারে উপরের অংশে বা একেবারে নিচের অংশে। সেখানে যদি না পাই দেন আমরা সোশ্যাল মিডিয়াতে যাব, ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে যাব। সোশ্যাল মিডিয়া যদি না পাই আমরা একটা ম্যানুয়াল সার্চিং করব, ম্যানুয়াল সার্চিং এ যদি না পাই আমরা ওয়েবসাইটটা ওপেন করব, এবং আমাদের যে টুলস গুলো থাকবে এই টুলস গুলো আমাদেরকে কালেক্ট করতে হবে বা টুলস গুলো কানেক্ট করতে হবে। তো টুলস এর ভিতরে কি কি বলছিলাম, টুলস এর ভিতরে আমি বলছিলাম যে ইমেল হান্টার থাকবে এবং হান্টার ইমেল থাকবে। আরো কিছু ইমেল ফাইন্ডারের টুলস আছে, আপনারা সার্চ করলে বা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন, তবে এই দুইটা বেস্ট কাজ করে। তো আমরা যখন একটা ওয়েবসাইটে আসলাম এবং ওয়েবসাইটের মেল পেলাম না, সেই ক্ষেত্রে এই পর্যায়ে আমরা কি করতে পারি, ইমেল হান্টারকে জিজ্ঞেস করতে পারি যে তোমার কাছে কি আসলে এই কোম্পানির কোনো ইমেল আছে কিনা। আমরা যদি ইমেল হান্টারে ক্লিক করি, ইমেল হান্টারের কাছে যদি এই কোম্পানির কোনো ইমেল থাকে, ইমেল হান্টার সেটা দেখাবে। যদি ইমেল হান্টার না পায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইমেল হান্টারে ক্লিক করতে পারি। ইমেল হান্টার যদি এই কোম্পানির জন্য কোনো মেল পায়, সেটা আমাদেরকে দেখাবে। যেমন এখানে দেখেন ইমেল হান্টারের কাছে এই কোম্পানির কতগুলো মেইল আছে, এবং লাস্টে আছে info@, মানে এই কোম্পানির ডোমেইনে আছে, হ্যাঁ, AIS Dhaka.org। এই যে কলেজটা বা স্কুলটা AIS Dhaka.org, info@AIS Dhaka.org, এইটা মানে আমরা একদম একেবারেই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এই মেলটা হচ্ছে এই কোম্পানির ইনফো মেইল বা কন্টাক্ট মেইল, ঠিক না। এখানে এইটা একটা মেইল আছে, HR@ একটা মেইল আছে, এই মেলটা HR এর কাছে যাবে। admission@ একটা মেইল আছে, এটা অ্যাডমিশন পারপাসে আমরা এই মেইলটা করব। তার মানে এই তিনটা মেইল হচ্ছে আমাদের কোম্পানি রিলেটেড মেইল, যেই এবং এই মেইলগুলো কোন ডোমেইনে আছে দেখেন তো, কোম্পানির ডোমেইনে আছে। উপরে যে মেইলগুলো সেগুলো হচ্ছে পার্সনের মেইল, এটা একটা পার্সনের নাম, হ্যাঁ, পার্সনের নাম shoaib.ahmed@কোম্পানি ডোমেইন, এটা একটা পার্সনের ইমেল। এখানে দেখেন অ্যাপ্লাই জব@কোম্পানি ডোমেন, তার মানে এই ইমেলটাতে যারা জব রিলেটেড অ্যাপ্লাই করবে তারা এই ইমেলটাতে মেইল করতে পারবে। তো হান্টার কি করলো, হান্টার এই কোম্পানির এই ডোমেনে যে মেইলগুলো ডিটেক্ট করতে পারলো সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো আমাদের যখন যার মেইলটা দরকার, ধরেন আমাদের কোম্পানির মেইল দরকার, আমরা তখন কন্ট্যাক্ট বা ইনফো বা সাপোর্ট বা অ্যাডমিশন যেই ইমেলটাই পাই না কেন, যেগুলো আসলে কোম্পানির ইমেল ডিফাইন করে, আগের ক্লাসে দেখবেন যে কি কি আসলে কোম্পানির ইমেল ডিফাইন করে সেটা আমি বলছিলাম, সেইখান থেকে একটা ইমেল নিয়ে আমরা কি করতে পারি, সেখান থেকে একটা ইমেল নিয়ে আমরা কি করতে পারি, ইমেলে প্লেস করতে পারি। তো ইমেলে প্লেস করা বা কোম্পানির ইমেল ফাইন্ডিং এর জন্য যে টুলস গুলো আমরা ব্যবহার করলাম সেগুলো কি কি ছিল, কোম্পানির ইমেল ফাইন্ডিং এর জন্য যে অটোমেশন টুলস গুলো আমরা ইউজ করলাম সেটা ছিল হচ্ছে ইমেল হান্টার এবং হান্টার ইমেল। এই দুইটার বাইরে যদি কারো টুলস, কোনো ভালো টুলস জানা থাকে আপনারা ইউজ করতেই পারেন, বাট আমি আপনাদেরকে দুইটা সাজেস্ট করলাম, যার মধ্যে একটা একেবারে আনলিমিটেড ফ্রি, এবং ইমেল হান্টারটা হচ্ছে ফ্রি না। সেই ক্ষেত্রে ওরা পার মান্থে একটা স্পেসিফিক ক্রেডিট দিবে, প্রতি মান্থে ওই ক্রেডিটটা রিফিল হবে, এবং প্রতি মানে পার মান্থে ধরেন আমাকে 50 ক্রেডিট দিচ্ছে, 50টা ইমেল যখন আমি নিয়ে ফেলবো বা দেখে ফেলবো, ওই মাসে আর ইমেল আমি একটা জিমেল দিয়ে দেখতে পারবো না। আমার যদি আরো জিমেল থাকে এবং আরো জিমেলে যদি আমি ইমেল হান্টার অ্যাড করে রাখি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো। এখন এখানে একটা কথা আছে, ইমেল হান্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু আপনাদের টেম্প মেইল লাগবে। হুম, ইমেল হান্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের টেম্পোরারি মেইল লাগবে।
যাদের ওয়ার্ক মেইল আছে তারা ওয়ার্ক মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যাদের ওয়ার্ক মেইল নেই তাদের টেম্পোরারি মেইল লাগবে। এখানে দেখেন আমি টেম্পোরারি মেইলের একটা সাইডের লিংক দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। এই সাইটটা ইউজ করে আপনারা ইমেল হান্টারে ইমেল ক্রিয়েট করতে পারেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ইমেল না সরি। এবং snop.io এখানে দেওয়া আছে, এটাও একটা টুলস, ভালো একটা টুলস, এবং এটাও আসলে ফ্রি না বাট খুব ভালো কাজ করে। snop.io ক্রোম এক্সটেনশন, এটাও কোম্পানির ইমেল ফাইন্ডিং এ খুব ভালো কাজ করে। আমরা এটাকেও কোম্পানির ইমেল ফাইন্ডিং এর জন্য অ্যাড করতে পারি, ক্রোম এক্সটেনশন হিসেবে অ্যাড করতে পারি। ম্যাম ইমেল স্ট্রাকচার ওটা ম্যাম কেমন? এই লিঙ্কগুলা এইভাবে দেওয়ার থেকে আপনার এই আপনাদের ক্লাস শেষে লিঙ্ক গুলো আপনাদের শিটে আপডেট হয়ে যাবে। আমি এক কথা প্রতিদিন বলছি, আপনারা ব্যাপারগুলো প্রতিদিন কেন জিজ্ঞেস করছেন জানি না। ক্লাস শেষ হওয়ার পরে এই টপিক গুলো আপনাদের শিটে আপডেট হয়ে যাবে, যে শিট আপনাদের ফেসবুকে দেওয়া আছে সেই শিটে আপডেট হয়ে যাবে। মানে পরবর্তীতে আরো মানে যখন আমার দরকার হবে তখন আমি ওখান থেকে দেখে নিতে পারবো, তাই তো? প্রত্যেকটা ক্লাসের পরে ইনফরমেশন ওখানে আপডেট হয়ে যাবে। হয়ে গেল, কন্ট্রোল এফ স্নো। ওকে, এটা হচ্ছে snop.io, আমার এখানে আগে থেকে অ্যাড করা ছিল। snop.io তেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি আপনাদের কারো স্টুডেন্টের অ্যাক্সেস নিয়ে আমি দেখাবো। snop.io তে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঝামেলা না, তবে ইমেল হান্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটু ঝামেলা মনে হবে আপনাদের কাছে, বিকজ ইমেল হান্টার আসলে ওয়ার্ক মেল ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই টেম্পোরারি মেইলটা চ্যাট বক্সে যেটা দিলাম এটার মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বাট কিভাবে করবো সেটা আমি দেখিয়ে দেবো। তো স্নোপের কথা যেটা বলছিলাম, স্নোপও খুব ভালো কাজ করে ওয়েবসাইটের ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যদি আমরা স্নোপে ক্লিক করি, স্নোপ লগ ইন করতে বলছে। ম্যাম 10 মিনিট আছে। মোস্ট ম্যাম প্রবলি আমি ইমেল এই জিমেল স্ট্রাকচার দিয়ে স্নোপ। ওইটা কেমন এক্সটেনশন? দেখেন ইমেল স্ট্রাকচারের কথাই কিন্তু আমি এতক্ষণ ধরে বললাম যে ইমেল স্ট্রাকচার কি করবে, শুধু ইমেল আপনাদেরকে দিবে আর কিছু না। তো এই ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় ক্লায়েন্ট শুধু ইমেল আপনাদের কাছ থেকে নিতে রাজি আছে তাহলে দিতে পারেন স্ট্রাকচার দিয়ে, বাট আমরা তো শুধু ইমেল দিতে পারবো না। ইমেল ইনস্ট্রাক্টর তো সবারই ইয়ে দিয়ে দিবে, ইমেল দিয়ে দিবে, নির্দিষ্ট পরিমাণ দিবে না তো মনে হয়। জি, এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে ইমেল স্ট্রাকচারটা আসলে কি করবে। আমি আমার স্ক্রিন থেকেই দেখাচ্ছি স্নোপ এবং হচ্ছে ইমেল হান্টার। ফার্স্ট অফ অল ইমেল হান্টার দেখাই, ইমেল হান্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই, দেন স্নোপে দেখছি ইমেল হান্টার এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন। আমরা এটা অ্যাড করলাম, হ্যাঁ, যেহেতু এটা আমরা নতুন অ্যাড করছি, আগের যে সিঙ্কে দেখলাম সেখানে আমরা অলরেডি অ্যাড করা ছিল। যেহেতু এটা নতুন অ্যাড করছি সেই ক্ষেত্রে কি হবে, আমার এই যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু আমার সাইন ইনই করা। অ্যাড এক্সটেনশন, এটা কিন্তু আমার এই ইমেল হান্টারের যেই ওয়েবসাইট আছে সেখানে আমার কোনো অ্যাকাউন্টই নেই। দ্যাটস মিন আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, এখন এই লোডিংটা অটোমেটিক নিচ্ছে, এটা অ্যাড হচ্ছে এবং অ্যাড হওয়ার পরে এটা অটোমেটিক লোডিং নিচ্ছে। আউট অফ স্টোরেজ। আচ্ছা, আপনাদের কারো স্ক্রিন থেকে দেখাতে হবে বিকজ এই ব্রাউজারে স্টোরেজ ফুল, এই ব্রাউজারে হবে না। ওকে, জাস্ট আমি পোর্শনটা শেষ করি দেন আপনাদের স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করলাম, আমরা ইমেল ফাইন্ডিং এর জন্য কি কি স্টেপ গুলো দেখলাম। ইমেল ফাইন্ডিং এর জন্য প্রথম স্টেপ দেখলাম হচ্ছে আমরা ওয়েবসাইটের কন্টাক্ট পেজ রিসার্চ করব বা হেডার বা ফুটার রিসার্চ করব। যদি ইমেল না পাই সোশ্যাল মিডিয়াতে যাব, সোশ্যাল মিডিয়া আপনারা স্টেপ গুলো লিখে নিতে পারেন। ওকে, তো এই ক্ষেত্রে স্টেপ গুলো কি হচ্ছে, স্টেপ গুলো ফার্স্টে হচ্ছে ওয়েবসাইট রিসার্চ থাকছে ম্যানুয়ালি। হ্যাঁ, আমরা ওয়েবসাইট রিসার্চ করতে পারি, ওয়েবসাইটের কন্টাক্ট পেজ থেকে আমরা ইমেলটা পেতে পারি, কন্টাক্ট পেজ বা হেডার অর ফুটার, আমরা যে কোনো একটা অপশন থেকে কি করতে পারি, যে কোনো একটা অপশন থেকে আমরা ইমেল পেতে পারি। যদি ইমেলটা না পাই তাহলে সোশ্যাল মিডিয়া যে অপশনটা আছে ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়া থেকে আমরা কি করতে পারি, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আদার সোশ্যাল মিডিয়া থেকে আমরা ইমেল ফাইন্ড করতে পারি। যদি সেটাও না পারি তাহলে আমরা কি করব, আমরা কোম্পানির ডাটা বা কোম্পানির ইমেল ফাইন্ডিং এর যে টুলসটা আছে, এই তো
ফাইন্ড ইমেল অন ওয়েবসাইট। কোম্পানির ইমেল ফাইন্ডিং এর জন্য আমরা এই টুলস গুলো ব্যবহার করতে পারি বা আমরা ম্যানুয়ালি সার্চ করতে পারি। সো এই যতগুলো অপশন দেখলাম এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের কোম্পানি ডাটা ফাইন্ডিং এর ক্ষেত্রে কাজ করবে। ওকে, কোম্পানি ডাটা ফাইন্ডিং এর ক্ষেত্রে কাজ করবে। এবার যদি আসি পরবর্তী ডাটাগুলো আমরা কিভাবে বের করব, যেমন ইন্ডাস্ট্রি এবং এমপ্লয় এবং রেভিনিউ, এই তিনটা আজকে আর দেখাচ্ছি না, অলমোস্ট আমাদের সময় প্রায় শেষ। আমার আপনাদের কিছু প্রশ্ন সলভ করতে হবে এবং ইমেল হান্টার অ্যাকাউন্ট করাটাও দেখাতে হবে। তো এই তিনটা আজকে দেখাচ্ছি না, এই তিনটার জন্য কি কি অটোমেটিক টুলস ইউজ করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এই পর্যন্ত আমরা দেখলাম যে ইমেল ফাইন্ডিংটা আমরা কিভাবে করতে পারি, ইমেল ফাইন্ডিং এর জন্য আমরা কি কি ইউজ করতে পারি, এই পর্যন্ত দেখলাম। এবার আসি ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা যে টুলস গুলো ইউজ করব, সেই ক্ষেত্রে এই টুলস গুলো বা এই অটোমেটিক যে টুলস গুলো আমরা ইউজ করব, এক্সটেনশন গুলো ইউজ করব, এক্সটেনশন গুলোর ভিতরে আসলে ইমেল হান্টার তো ডিরেক্টলি অ্যাড হচ্ছে এবং এটা ফ্রি। কিন্তু হান্টার ইমেল যেটা আছে এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সবার একটা ওয়ার্ক ইমেল লাগবে। এখন আমাদের যাদের কাছে ওয়ার্ক ইমেল নেই তারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? তো এটা দেখানোর জন্য আমি আপনাদের যে কাউকে বলছি একটু স্ক্রিনটা শেয়ার করতে, আমি আপনাদের স্ক্রিন থেকে দেখাচ্ছি কিভাবে আমরা টেম্পোরারি ইমেলের মাধ্যমে আমরা হান্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। শান্তা আপু কোথায়? আমার পিসি নেই আজকে। যে কোনো একজন যারা আছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন। ওকে, ইমেল হান্টারটা তো ইজি, আমরা হান্টার ইমেল গুগল এক্সটেনশন লিখে সার্চ করব। হান্টার ইমেল গুগল এক্সটেনশন। নিচে দুই নাম্বার অপশনটা দেখেন, অলরেডি আছে দেখেন, এই যে সার্চিং এর 2 নাম্বার অপশনটা, এটা না এটা না, গুগল সার্চিং এর 2 নাম্বার অপশনটা, গুগল সার্চিং এর সাজেশন না, আপনি সাজেশন দেখছেন, গুগল সার্চিং এর। আপনি আমাকে রিমোট অ্যাক্সেস দেন। দুই নাম্বার অপশনটা এটা না। এটা জি এটা। এবং চ্যাট বক্সে একটা টেম্প মেলের লিংক আছে, এই লিংকটাকে ওপেন করেন। জুমের চ্যাট বক্সে দেখেন একটা টেম্পোরারি মেইলের লিংক দেওয়া আছে, এই লিংকটাকে ওপেন করেন। এই ওয়েবসাইট তো হ্যাঁ এটাই মেবি, ক্লিক করেন। টেম্প ইমেল হাইপেন, না এটা না, চ্যাট বক্সের লিংকটা ওপেন করেন, জুমের চ্যাট বক্স। ম্যাম নর্মাল ওয়ার্ক ইমেল বলতে কি নর্মাল জিমেল গুলো না নাকি? না না, বিজনেস ডোমেইনে যে জিমেইল গুলো হয়, যেমন ধরেন হচ্ছে আমরা যেটা দেখাচ্ছিলাম একটু আগে, একটা পার্সন যখন একটা কোম্পানির আন্ডারে যখন জব করবে তখন ওই কোম্পানির ডোমেইনে তার একটা ইমেল থাকবে, ওটাকে আমরা বলি বিজনেস মেইল। জি বুঝতে পারছি। ম্যাম আমার এখানে তো আসতেছে না চ্যাট বক্সে, মানে এখন উইন্ডোজটা ওপেন হচ্ছে না। চ্যাট বক্স আসছে না না, আপনি টাইপ করেন টেম্প হাইপেন ইমেল দেওয়া আছে না এখন যেই অপশনটাতে আপনি আছেন, হুম হুম, এখানে টেম্প হাইপেন ইমেল অংশটুকু রেখে বাকিটুকুকে কেটে দেন। টেম্প হাইপেন ইমেলটুকুকে রেখে বাকিটুকু কেটে দেন। ওকে। .org/en এটাকে কেটে দেন। আপনি দাঁড়ান, আমি ভাইয়া আপনার থেকে আপনি জুমে যান না, আপনি জুমে যান না ভাইয়া। আচ্ছা আচ্ছা লাগবে না, আমি রিমোট অ্যাক্সেস নিচ্ছি। এখানে এইটা ওয়েট 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 ওয়েট, আমি চলো, রিমোট অ্যাক্সেস নিচ্ছি। মানে নেট ওয়েট কানেকশনটা চলো তো। ওয়েট ওয়েট ওয়েট, রিমোট অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করেন।
এখানে আসতেইছে না। হ্যাঁ, তানজিম ম্যাম ডোমেনটা একটু আমাকে বলেন তো, বা যে কেউ একজন ডোমেনটা একটু আমাকে বলেন, চ্যাট বক্সে যে ডোমেনটা দেওয়া আছে। আসলে ওনার নেটওয়ার্ক অনেক স্লো। ম্যাম temp-mail.id। আমি না অ্যাক্সেসে কাজ করছি, আপনি কার্সর সরান, আমি অ্যাক্সেস নিয়ে কাজ করছি তো। একটা একটা ডিভাইসে কখনো দুইজন কাজ করা যায়? আপনি মাউস থেকে হাতটা সরিয়ে ফেলেন। আমি আপনার ডিভাইসের মাউস এখন আমি কন্ট্রোল করছি। আইডি দেন। এটা কি হাইপেন ছিল, হাইপেন নাকি আন্ডারস্কোর? আন্ডারস্কোর। আন্ডারস্কোর না, হ্যাঁ দেখে। .id। আন্ডারস্কোর, হ্যাঁ আন্ডারস্কোর, আচ্ছা। ওই যে ডট ব্যাক আইডি, স্পেসের পাশে। হ্যাঁ .id/mailbox। এখানে হাইপেন ছিল ম্যাডাম, হাইপেন। ম্যাম আন্ডারস্কোরটা, হ্যাঁ এবার ঠিক আছে। আন্ডারস্কোর না, এটা হাইপেন। ম্যাম ওনার জুম লিংকে যায় তো নিতে পারেন মেসেজ থেকে। আমি এখান থেকে কপি করলে ওনার ডিভাইসে পেস্ট হবে না, তারপর দেখছি হয় কিনা। হয়নি, ওনার লাস্ট যেটা কপি করা ছিল সেটা পেস্ট হলো। কপি লিংক, ওনার লাস্ট যেটা কপি করা ছিল সেটা পেস্ট হচ্ছে। ওনার বা আমার, না এটা ওনারই হয়তো, বা আমার তো লাস্ট কপি এটা করলাম। উম, যাই হোক, আমরা যে কোনো একটা টেম্পল দিয়ে ট্রাই করে দেখি, বাট আপনারা চ্যাট বক্সে দেওয়া লিঙ্কটা দিয়ে ট্রাই করবেন। এইটাতে থাকে না ম্যাম, হয় না, ট্রাই করছি। এই জন্যই তো ওটা দেওয়া ছিল। আচ্ছা, যিনি স্ক্রিন শেয়ার করছেন ইনি স্ক্রিন অফ করেন, যে বুঝতে পারবেন সবকিছু এরকম একজন স্ক্রিন শেয়ার করেন এবং দ্রুত করেন, আমাদের ক্লাসের টাইম অলমোস্ট শেষ। আমরা এই স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। যে অন্য একজন যে স্ক্রিন থেকে বা চ্যাট বক্স থেকে লিঙ্ক গুলো নিয়ে ওপেন করতে পারবেন এরকম একজন স্ক্রিন শেয়ার করেন দ্রুত। শান্তা আপু আছেন না? অন্য কেউ দ্রুত। শান্তা মেবি নেই। ম্যাম আমি আমার ফোন থেকে শেয়ার করি। ফোন থেকে শেয়ার করা যাবে না। আমি করবো ম্যাম। যে কেউ একজন, পারমিশন নিচ্ছেন কেন? আচ্ছা বুঝছি। ইমেল হান্টার ইমেলের ইয়ে ওপেন করেন। হান্টার ইমেল হচ্ছে অ্যাড করেন এবং হচ্ছে টেম্পোরারি ইমেলের সাইটটা ওপেন করেন। স্ক্রিন শেয়ার তো নিচ্ছে না, পারমিশন নাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ারের এখন পারমিশন আছে। এখন এখন নিয়েছে। ইমেল হান্টার ইমেলটা ওপেন করেন। হান্টার ইমেল এক্সটেনশন লিখে সার্চ করেন, হান্টার ইমেল এক্সটেনশন। ডাইরেক্ট সার্চ দিই তাহলে, হ্যাঁ। হান্টার ইমেল এক্সটেনশন লিখে সার্চ করেন এবং চ্যাট বক্সে দেওয়া যে টেম্পোরারি মেলের যে লিঙ্কটা আছে সেটা ওপেন করেন। এক্সটেনশন দিই। হুম, এটা না ম্যাম? জি। অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করেন। এবার এবার আবার ওয়েবসাইটটাতে ব্যাক করেন, যে ওয়েবসাইট থেকে আসলেন ওই ওয়েবসাইটে যায়। এটা অ্যাড হতে থাক। ওয়েবসাইটটা দ্বিতীয় ট্যাব। আপনি এক্সিস্টিং পারসন হয়ে আপনার সময় আরে লাগছে না কেন? না না না, এখানে যে উপরে ইয়ে উঠে রয়েছে তো সেজন্য মিটিং এর। মিটিং এরটা ড্র্যাগ করে নিচে নামিয়ে দেন। নিয়েছি। ওকে, এখানে দেখেন ওয়ার্ক ইমেল দেওয়ার অপশনটা।
এই যে এটাই, হ্যাঁ। এখানে দেখেন ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ওয়ার্ক ইমেল দেওয়ার অপশন আছে। আমরা গুগল দিয়ে সাইন আপ করলেও নিবে না, বিকজ যদি গুগলটা আমাদের ওয়ার্ক ইমেল দিয়ে ক্রিয়েট করা থাকে তাহলে নেবে, আদারওয়াইজ নেবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়ার্ক ইমেল দিব। সো ওয়ার্ক ইমেল যাদের আছে তারা তো ওয়ার্ক ইমেল দিবেন, যাদের ওয়ার্ক ইমেল নেই তারা যেটা করবেন, চ্যাট বক্সে যেই হচ্ছে টেম্পোরারি ইমেলের যে সাইটটা দেওয়া আছে এটাকে ওপেন এটা করেন। এটা হুম। হুম ওকে, করেছি। এখান থেকে একটা ইমেল স্ট্রাকচার জেনারেট করেন। এন্টার ইউর ইউজার নেমে একটা ইউজার নেম দেন। হুম দিয়েছি। হুম, সিলেক্ট ডোমেনে যান, একদম শেষের দিক থেকে একটা ডোমেন নেন, এটা দিব। দেন ইডিউ মনে থাকবে না তো কোনটা দিস। ওকে দিব। হ্যাঁ ওকে, কপি করেন। এবং এই যে টেম্পোরারি মেইলের যে সাইটটা, এই সাইটটা ক্লোজ করা যাবে না, বিকজ এখানে অনেক ধরনের ভেরিফিকেশন আসবে। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েটের যে না প্রসেসটা, সেই প্রসেসটাতে যে ভেরিফিকেশন গুলো আসবে সেটা কিন্তু ওই টেম্পোরারি মেইলে আসবে। তো ওই সিঙ্কটা আমরা ক্লোজ করতে পারবো না। এখানে টেম্পোরারি মেইলটা দেন এবং কন্টিনিউ করেন। এখানে নাম কি? দিয়ে দেন যে কোনো কিছু, জাস্ট আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন। দিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড যে কোনোটা দিলেই তো হবে না? দিয়ে করতে পারবেন। আরে নেট ম্যাম 11টা পার হয়ে গেছে। এটা আস্তে আস্তে ম্যাডাম 12টা বাজবে। ম্যাম অ্যাকাউন্ট করতে আমরা পারবো, এটা বাদ দিয়ে দেন আজকে। হ্যালো, হ্যাঁ ম্যাম। ম্যাম আজকে শুধু কোশ্চেন গুলো নিয়ে শেষ করে দিলে মনে হয় ভালো হতো। কোয়েশ্চেন নেন ম্যাম, এটা সময় লাগছে মনে হচ্ছে। হইতে থাকুক, আপনি কোয়েশ্চেন নেন। আচ্ছা না, আমি 1 মিনিট ছিলামও না একটু। কোশ্চেন সেশনে আসা যায় তাহলে। কি কি যারা যারা কোশ্চেন করছিলেন, এখন একজন একজন করে বলবেন, সবাই একসাথে না, একজন একজন করে। আচ্ছা ম্যাম আপু, আমি বলবো। একজন একজন, ম্যাডাম, ফার্স্টে নূর আলম বলছেন, বলেন। না এই যে টেম্প মেলের কথা বললেন, যে এখন ধরেন আপু আমার যে নুর আলম 002 নামে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, নাকি আমাকে এখানে টেম্প মেলে এসে মানে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে? মানে বিষয়টা কি এরকম? টেম্প মানে আমি মেইলে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না। টেম্প মেইলে হচ্ছে আপনি একটা টেম্পোরারি ওয়ার্ক মেইল দিবেন, যেটা টেম্পোরারি, সারা জীবনের জন্য না, একটা স্পেসিফিক সময়ের জন্য। যে সমস্ত সাইট ওয়ার্ক মেইল ছাড়া অ্যালাউ করে না, সেই সমস্ত সাইটে যাদের ওয়ার্ক মেইল নেই তারা টেম্পোরারি ইন্টারনেট থেকে ওয়ার্ক মেইল নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ওই অ্যাকাউন্টটা তখন হচ্ছে ইউজ করতে পারে। ক্লিয়ার? এবং না আমি কি টেম্পোরারি ইমেলটা একটা সার্টেন সময়ের জন্য, এটা আপনার সব সময় থাকবে না। না, এখন মনে করেন আপু আমার যে একটা অথেন্টিক মানে মেল অ্যাড্রেস আছে, সেটা কি আমি ওখানে ইউজ করতে পারবো না? সেটাই বলতে চাচ্ছিলাম না মানে না, জানতে। যে সমস্ত সাইট ওয়ার্ক ইমেল ছাড়া অ্যালাউ করবে না সেখানে আপনি আপনার পার্সোনাল জিমেইল কিভাবে ইউজ করবেন? ওরা তো বলেই দিচ্ছে আমরা পার্সোনাল ইমেল অ্যালাউ করবো না, আমরা শুধুমাত্র ওয়ার্ক ইমেল অ্যালাউ করব। জি,
এই জন্য এখানে মানে ওই টেম্পোরারি মেল আর কি ওইখানে গেলে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। হুম, ক্রিয়েট করতে হবে যে প্রসেস আমি দেখালাম ওই প্রসেসে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম এটা কালকে আবার একটু দেখাইতে হবে ম্যাডাম। দেখাতে তো অবশ্যই হবে যদি আজকে না হয়। আপনারা তো কেউ স্ক্রিন জি শেয়ার ম্যাডাম। করলেন না। যাদের মোটামুটি একটু ইন্টারনেট স্পিড ভালো তারা তো কেউ স্ক্রিন শেয়ারই করলেন না। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। বলেন। ম্যাম, আমার ইমেলটা কি এভাবেই নিতে হবে, ম্যানুয়ালি একটা একটা করে একটা একটা ওয়েবসাইটে ঢুকে এভাবে নিতে হবে? কোম্পানির ইমেল গুলো আমাদেরকে এভাবেই নিতে হবে। এখন পর্যন্ত আমরা এরকম কোনো টুলস পাইনি যে টুলস এর মাধ্যমে আমরা কোম্পানির লিস্ট থেকে একদম ডিরেক্ট ইমেল খুঁজে বের করতে পারবো। কোম্পানির ইমেলে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে কোম্পানির ইমেল আমাদের ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি নিতে হবে, বা সোশ্যাল মিডিয়া থেকে, কোম্পানির সোশ্যাল মিডিয়া থেকে ম্যানুয়ালি নিতে হবে। ওকে ম্যাম। ওকে। জি ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। জি, আমি যদি ম্যানুয়ালি সার্চ করতে গিয়ে ওয়েবসাইটের ইনফো ডট তারপর ওয়েবসাইট ডোমেইন দিয়ে এরকম ভাবে আমার ধারণা মোতাবেক ইমেল চেক করি ভ্যালিড কিনা, তাহলে ওইটা যদি ভ্যালিড হয় ওইভাবে দেওয়া যাবে কিনা? একটু আবার আবার করেন কোশ্চেনটা। জি, আমি যদি ম্যানুয়ালি সার্চ করতে গিয়ে ইনফো ডট আমার যে কোম্পানির ইমেল লাগবে ওই কোম্পানির ডোমেইন দিয়ে ওইটা চেক করি যে ওইটা ভ্যালিড কিনা, ইনফো ডট বা যে কোনো ভাবে বিভিন্ন সিস্টেমে আমি চেক করি যে ওইটা ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় তাহলে ওইটা ব্যবহার করা যাবে কিনা? শুনেন, যদি আপনি ওটাকে কোম্পানির ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়াতে বা সার্চ করে যদি ওটাকে পান, গুগলে কোনো এক্সিস্টেন্স পান, তাহলে সেটা info@company ডোমেন, এই মেলগুলো কোম্পানির জন্য অলওয়েজ ভ্যালিড। পার্সনের ক্ষেত্রে বললে ভ্যালিড না, সেটা আমি পরবর্তীতে ইমেল ভ্যালিডেশনের ক্লাসে আমি এটার ব্যাখ্যা দেব। কিন্তু যদি ধরেন একটা কোম্পানির ইমেল পাইনি কিন্তু আমি নিজে থেকে info@company ডোমেনকে মেল বানাই দিলাম, সেটা কখনোই ভ্যালিড হবে না। কারণ ওদের যদি ওই মেলটা নাই, আদৌ আদৌ হচ্ছে ওটা যদি নাই থাকে, ওই মেলে আপনি সারা জীবন মেল করলেও মেল কখনো সেন্ড হবে না। তো এই ক্ষেত্রে এটা আমরা তখনই বলতে পারবো এই কোম্পানির ইমেলটা ভ্যালিড যখন ওই কোম্পানির কন্টাক্ট ইমেলটা যখন আমরা কোম্পানির ওয়েবসাইটে পাবো বা সোশ্যাল মিডিয়াতে পাবো বা অনলাইনে অন্য কোনো জায়গাতে ওটা অ্যাবসেন্স কেন বলছি, প্রেজেন্স পাবো বা এক্সিস্টেন্স যখন থাকবে তখন সেটা ভ্যালিড। এক্সিস্টেন্স না থাকলে আমরা ডোমেনের সাথে info@ বসা দিলে সেটা কোম্পানির ইমেল হবে না। ম্যাম, ওইটা এই ইমেল হান্টার তো ফ্রোজেন করে দিছে, আমি এভাবে ক্রিয়েট করলাম। একটা মেল দিয়ে ফ্রোজেন করলে আমরা অন্য মেল দিয়ে ট্রাই করব। এগুলো জাস্ট কিছু অল্টারনেটিভ ওয়ে, যে ওয়েগুলোর মাধ্যমে আমরা ট্রাই করব। ম্যাম, এর আগে টেম্পোরারি মেল দিয়ে করছি বাট হয় নাই। এটা টেম্পোরারি করলাম। মেল দিয়ে আমরা নিজেরা কাজ করি, টেম্পোরারি মেল দিয়ে ট্রাই করতে হবে কয়েকবার, একটাতে না হলে অন্যটা দিয়ে ট্রাই করতে হবে। রিদি আপনি স্টপ শেয়ার করেন, আপনার এটা হবে না। এটা আমরা পরবর্তী ক্লাসে একবার দেখিয়ে দিব। আমাকে কেউ একবার মনে করিয়ে দিবেন যে এটা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখানো হয়নি। এই যে আমারটা করছি, করার পরে যে এই অবস্থা দেখেন। তো আপনি একা একা কেন করলেন? আমি যে তখন থেকে বলছি স্ক্রিন শেয়ার করেন, আমি একটু সবাইকে দেখাবো। আমি স্ক্রিন শেয়ার করতে গেছিলাম, ওখানে লেখা ছিল যে হচ্ছে হোস্ট নট হিয়ার। ম্যাম, আজকের মতো থাক। আজকে অলমোস্ট 11টা 12 বাজে, আজকে আমরা এক্সটেন্ড করছি না। আগামী ক্লাসে আমি একটু আপনাদের কারো স্ক্রিনের অ্যাক্সেস নিয়ে এটা দেখিয়ে দিব। এখন একটু কোয়েশ্চেন গুলো একটু সলভ করি, যে আর আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু বলেন। ম্যাম, আমার কোশ্চেন আছে। বলেন। ম্যাম, আমরা যে প্রথমে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে যে অনেক